আমরা যদি এই জায়গাগুলোকে সেই বাচ্চাটাকে ভালো মতো দিতে পারি, সেই জায়গাটাকে যদি বুঝতে পারি যে হ্যাঁ বাচ্চার এই জায়গাটা প্রবলেম হচ্ছে, সে এই জায়গাটা চাইছে, তাকে যদি আমরা সেই জায়গাটা আরো বেশি করে দিতে পারি, তাহলে ডেফিনেটলি সেই জায়গাটা থেকে বাচ্চারা তো সেই জায়গাটা কমফোর্টেবল ফিল করবেই। সেন্সারির জায়গাটা ব্যালেন্স করে উঠতে পারছে না মেনলি, সেই জায়গাটায় যখন সে সেই জিনিসগুলোকে তার ব্রেন কমপ্লিটলি সেই জায়গাটা পায় না, সে যখন সেই জায়গাটা কমপ্লিটলি পায় না, সেটা রেসপন্স করতে পারে না, তখন সেই বাচ্চাগুলো জেনারেলি কি করে, সেই জায়গাটা বারবার চাইতে থাকে। আমি সব থেকে প্রথম এটাই বলি যে যখন ওনারা বলেন ম্যাম ও তো ওদের মতো না, ওদের মতো মানেটা কি, কেন নয়, মানে এই কথাটার মানে কি, ও তো নর্মাল নয়। অটিজমের ক্ষেত্রে অন্তত 80% ক্ষেত্রে MTHFR বলে একটা মিউটেশন আছে, যেটা বেসিক্যালি ডিএনএ মিথাইলেশনে প্রবলেম করে, এপিজেনেটিক চেঞ্জেস করে এবং সেটার সাপেক্ষে অক্সিটোসিন রিসেপ্টর সেটা চেঞ্জ হয় এবং বাচ্চাটা অ্যাসোসিয়েট করতে পারে না। তাহলে কোথায় অসুবিধা? অক্সিটোসিনের। কারণ অক্সিটোসিন কিভাবে আসে? মানুষের সাথে ইমোশন মিশিয়ে। আপনাদের সাথে একটা প্রাণ খোলা আলোচনায় আসছি। নমস্কার, আমি ডক্টর দীপ্তাংশু দাস। আমার সাথে আছেন সোনিয়া ব্যানার্জি। উনি ফিজিওথেরাপি এবং অকুপেশনাল থেরাপির দিকটা কভার করেন আমাদের ইনস্টিটিউট অফ নিউরো ডেভেলপমেন্টে। আমাদের এতদিনের যে এক্সপিরিয়েন্স, একদম সেগুলো নিয়ে হার্ট টু হার্ট কথা হবে। অটিজম, ADHD, স্পিচ ডিলে, এগুলোতে আমরা নানান ধরনের সেন্সরি ইস্যুর কথা শুনে থাকি। ব্যাপারটা কি যদি একটু বলেন। সেন্সারি ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যে জিনিসগুলো চারপাশে দেখছি, ছোট থেকে বড় হচ্ছি, যেগুলো দেখে যে জিনিসগুলো আমরা শিখছি, শুনছি, দেখছি, গন্ধ নিচ্ছি, যে কোনো জিনিস, এই জিনিসগুলোই যখন নিতে নিতে আমরা যখন একটার পর একটা জিনিস শিখতে থাকি, বড় হতে থাকি, এগুলোকেই অ্যাকচুয়ালি সেন্সারি বলে। তো সেখানে সমস্যা কোথায়? যখন এই জিনিসগুলো বাচ্চারা নিতে চায় কিন্তু কোথাও গিয়ে এই জিনিসগুলো নেওয়ার মাঝখানে কোথাও একটা যোগাযোগ স্থাপনে কোনো সময় বাচ্চাদের হয়তো প্রবলেম হয়, তারা সেই জায়গাটা করে উঠতে পারে না, কোথাও গিয়ে বড় হতে হতে অনেক কিছু জিনিস তাদের শেখা থেকে তারা আটকে যায়, তারা পিছিয়ে যায়। সেই রকম ভাবেই কোনো সময় দেখা যায় যে কোনো জিনিস তারা বেশি করে শিখতে চাইছে বা দেখতে চাইছে, কিংবা কোনো জিনিস তারা একদমই পছন্দ করতে চাইছে না। তো এই যে পছন্দ না করতে চাওয়া বা অ্যাভয়েড করে যাওয়া, যেমন কোনো বাচ্চা কোনো একটা খসখসে জামা পড়তে হয়তো পছন্দ করছে না, অনেক সময় দেখা যায় চুল কাটতে বাচ্চারা চাইছে না, তো এই ক্ষেত্রে একটা অ্যাভয়েডেন্সের জায়গা আমরা দেখতে পাই। আবার কোনো ক্ষেত্রে হয়তো দেখা যায় যে একটা বাচ্চা রিপিটেডলি ফ্যান দেখেই যাচ্ছে, বা সে হয়তো প্রচন্ড পরিমাণে দৌড়াদৌড়ি করতে পছন্দ করছে, বারবার জাম্পিং করছে, তো এটাতে যেমন চাওয়ার একটা ব্যাপার চলে আসছে। তো এই জায়গাগুলোকে অ্যাকচুয়ালি সেন্সারি প্রবলেম বলা হয়। এই প্রবলেমগুলো কি ভালো হয়, উন্নতি হয়? হ্যাঁ, মানে এটা তো আমরা পরিবেশ থেকে যে জায়গাটা পাচ্ছি অ্যাকচুয়ালি, সেই জায়গাতে কোথাও গিয়ে যখন কানেকশনটা হচ্ছে না, তখন বাচ্চার ক্ষেত্রে নয় সেই জায়গাটা অ্যাভয়েডেন্সে যাচ্ছে, নয়তো সে সেই জায়গাটা চাইছে। তো আমরা যদি এই জায়গাগুলোকে সেই বাচ্চাটাকে ভালো মতো দিতে পারি, সেই জায়গাটাকে যদি বুঝতে পারি যে হ্যাঁ বাচ্চার এই জায়গাটা প্রবলেম হচ্ছে, সে এই জায়গাটা চাইছে, তাকে যদি আমরা সেই জায়গাটা আরো বেশি করে দিতে পারি, তাহলে ডেফিনেটলি সেই জায়গাটা থেকে বাচ্চারা তো সেই জায়গাটা কমফোর্টেবল ফিল করবেই, সেই জায়গাটা থেকে সে একদমই সেই জায়গাটা থেকে আস্তে আস্তে বেরোতে পারবে। দেখুন, যে কোনো বাচ্চার ডেভেলপমেন্ট ধাপে ধাপে হয় এবং তার মধ্যে সেন্সরি ডেভেলপমেন্টটা জাস্ট একটা ফেজ। যে কোনো বাচ্চা সেখানে আটকে যেতে পারে, যদি আমরা একটু সেটাকে এগোনোর সাহায্য করি তার সুবিধা হবে। এবার ভাবুন, আমার কোনো একটা জিনিস পছন্দ, আমার পছন্দের জন্য সিকিং বিহেভিয়ার থাকতে পারে, বা আমার ডিটেক্ট করার ক্ষমতা কম, সেখান থেকেও আমার ওই ইনপুটটা নিতে পছন্দ করতে পারি। এখানে আমরা দেখতে পাই যে বাচ্চার একটা সিকিং বিহেভিয়ার আসছে। অন্যদিকে আমরা কখনো দেখি যে বাচ্চা একইভাবে অ্যাভয়েড করছে, হয়তো তার পছন্দ না, বা ওই সেন্সটা এতটা ওভারলোড তার ক্ষেত্রে হচ্ছে যে সে নিতে চাইছে না। এবার যদি আমরা সিস্টেমেটিক্যালি তাকে এক্সপোজার দিই, সেটা ইমপ্রুভ করবে। সুতরাং এর মধ্যে রকেট সায়েন্স কিছু নেই। আমরা যদি সিম্পলি ভাবি, এর মধ্যে আরেকটা ফ্যাক্টর রয়েছে যেটা বেশিরভাগ লোকজন ধরে না। আপনি ভাবুন যে আমরা যা কিছু নিজে ইন্টারনালাইজ করি তার মধ্যে আমাদের ইমোশনস জড়িয়ে রয়েছে, এবং বাচ্চা যখন তার চারিদিকে বিভিন্ন জিনিস দেখছে, বুঝছে, সে কিন্তু ইমোশনালি কানেক্টেড হচ্ছে। আমরা এটা ধরি না। যখন সে কোনো একটা কিছুর দিকে ইমোশনালি আকৃষ্ট হচ্ছে, সে সেটা চাইছে।
এবং সেটাকে ইউটিলাইজ করে অনেক কিছু তাদের শেখানো যায়। আমি কি ঠিক বলছি? একদম স্যার, এই প্রসঙ্গে আমি জাস্ট একটা কথা বলবো। দুদিন আগে জাস্ট একটা মায়ের, আমি একটা সুপারভিশন ক্লাসে ছিলাম, তো মায়ের সাথে কথা হচ্ছিল বাচ্চার জন্য। বাচ্চাটির একটু আইকিউ জায়গাটা একটু কম, একটু বুদ্ধিটার জায়গাটা, তো ওর মা এটা নিয়ে অনেকটা চিন্তিত। সব ঠিক আছে, উনি আমাকে বারবার বলছিলেন যে ম্যাম ওর না অনেক সেন্সারি ইস্যুসটা বাড়ছে। তো আমি বললাম ম্যাম কিরকম সেন্সারি ইস্যুস, আপনি কেন বলছেন? বলছে না আমি ব্রাশিং করাবো ওকে। আমি বললাম কেন করাবেন? আমি জাস্ট জিজ্ঞেস করলাম যে কেন ব্রাশিং, আমরা তো এখন এনগেজমেন্টের জায়গাটা নিয়ে দেখছি, তো আপনি কেন হঠাৎ করে ব্রাশিং? বললো না ম্যাম ওর সেন্সারি ইস্যুসটা অনেক বেড়ে যাচ্ছে। আর কি করছে না, ওনা প্রচন্ড হঠাৎ হঠাৎ করে রেগে যাচ্ছে, চিৎকার করছে, আঙুল কামড়াচ্ছে। তো আঙুল কামড়ানোটা তো একটা মুখে সেন্সারি জায়গা। বললাম হ্যাঁ ম্যাম সেটা আমি বুঝলাম, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন। আমি জাস্ট সিম্পল ওর মায়ের সাথে দুটো কোশ্চেন করলাম যে ম্যাম আপনি কখনো চিৎকার করেন? বললো যে হ্যাঁ ম্যাম করি। কখন করেন? না অনেক সময় করি, আনন্দ হলে করি, রেগে গেলে করি। আলাম করেন তো? বলছে হ্যাঁ। আলাম তাহলে আপনি ভাবুন আপনার বাচ্চাটা যখন হঠাৎ করে চিৎকার করছে, তাহলে কি তার মনের মধ্যে কিচ্ছু চলছে না? বলছে হ্যাঁ কিছু তো চলছে। তাহলে সেটা ইমোশনের জায়গা না সেন্সারির জায়গা? তখন বলছে না ম্যাম তাহলে তো ইমোশনটাও আছে কিছু। বললাম ডেফিনেটলি আছে, ওটাই তো একটা অ্যাকচুয়াল জায়গা। তো আপনি আগে ওই জায়গাটা ফোকাস করার চেষ্টা করুন, সেন্সারি তো ডেফিনেটলি আছে, আমরা সাপোর্ট দেবো। তো তখন উনি ব্যাপারটা কিন্তু বুঝলেন যে হ্যাঁ তাহলে চিৎকার করছে মানেই একটা বাচ্চা সেন্সারি প্রবলেম হচ্ছে, বা আঙুল কামড়াচ্ছে মানেই সেটা কি সেন্সারি প্রবলেম হতে হবে, সেটা কিন্তু না। এবং আমাদের বাচ্চাটাও যে একটা মানুষ, আমরাও যে মানুষ, আমরা ভুলে যাই। এবং আমার একজন মানুষ কিভাবে শিখে, তার চারিদিকে যা রয়েছে সেগুলো দেখে, বোঝে, শেখে। সুতরাং আমরা যদি সেই জায়গাটা নিয়ে ডিল করি, আমরা যদি সেইখানে ভাবি যে বাচ্চাকে কিভাবে সাপোর্ট করা যায়, বাবা মাকে কিভাবে সাপোর্ট করা যায়, অটোমেটিক্যালি সিচুয়েশন ইমপ্রুভ করবে। এবং আমরা নিজেরা এরকম দেখেছি, তাই তো? একটু যদি সেরকম ঘটনাগুলো কিছুটা বলেন। হ্যাঁ, আমি একটা বাচ্চার কথা বলবো। আমাদের এখানে এসেছিল অরিঞ্জয় বলে, 1 বছর আগের কথাই বলবো। তো আপনারও বোধহয় মনে থাকবে, বাচ্চাটি আসার পর বাবা মা ভীষণ ভাবে মানে ভেঙে পড়ে ছিলেন, ফার্স্ট্রেটেড হয়ে আমাদের কাছে আসে। ওনার অ্যাকচুয়াল মেন কনসার্ন ছিল ওই সময় অ্যাকচুয়ালি বাচ্চাটাকে স্কুল থেকে আসতে বারণ করে দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি বাচ্চাটা স্কুলে পড়তো, একটা ভালো স্কুলে পড়তো, বাচ্চাটা কথা বলে, এরকম না যে কথা বলে না, অনেকটা বেশি দুরন্ত। তো তাই জন্য আসতে বারণ করে দেওয়া হয়। তো বাবা মায়ের একটাই কনসার্ন ছিল যে সবার বাচ্চা পড়ছে, আমার বাচ্চাটা স্কুল থেকে চলে গেল। তো এটা একটা জায়গা ছিল, ওনারা অনেকটা ভেঙে পড়েছিলেন। তো আমরা তারপর বাচ্চাটার সাথে মানে বাচ্চার বাবা মার সাথে কথা বললাম, আপনার সাথে আমরা আলোচনা করলাম। তো আমরা তারপর ডিসিশন নিলাম যে হ্যাঁ আপাতত 6টা মাস ওকে স্কুল থেকে আমরা বারণ করি যেতে, বাট আমরা ওনাকে কথা দিয়েছিলাম যে ওনার বাচ্চা আবার 6 মাস পর স্কুলে যাবে। তো তারপর ওনার সাথে আমরা কাজ শুরু করি বাচ্চাটার সাথে। তো 6 মাস নয় 8 মাস সময় লেগেছিল, কিন্তু বাচ্চাটা কিন্তু তারপর আবার একটা ভালো স্কুলে ভর্তি হয়েছে। শুধু ভর্তি হয়েছে না, বাচ্চাটা যে ইন্টারভিউ দিতে গেছিল সেই ইন্টারভিউতে যে কোশ্চেন করা হয়েছিল সে তার এক্সট্রা অ্যান্সার সেখানে দিয়ে চান্স পেয়েছে আর নিজে পেয়েছে। তো ওনারাও খুশি, বাচ্চাটাও পড়ছে ভালো। তো এই একটা জায়গা যেটা আমার খুব ভালো লেগেছে। মানে এরকম অনেক ছোট ছোট ঘটনা আছে, অনেক বাচ্চা আছে, প্রত্যেক দিন এরকম অনেক বাচ্চার বাবা মার সাথে আমাদের আলাপ হয়, অনেক এক্সপিরিয়েন্স হয়, অনেকে অনেক ফার্স্ট্রেশন নিয়ে এখানে আসে, অনেকে জায়গা থেকে আস্তে আস্তে বেরোন, ভালো লাগে। ইভেন যে অরঞ্জয়ের গল্পটা আপনি বললেন, এরকম বহু প্যারেন্টস আমাদের কাছে আসে, তারা চারিদিক থেকে যা শোনেন সেখানে তারা কনফিউজড হন। তারা ভাবেন যে বিশাল বড় ব্যাপার, এবং তাদের সেরকম ভাবেই আইডিয়া দেওয়া হয়। তাদের বলা হয় যে ভালো হবে না, এবং এমন অনেক কিছু বলা হয় যেখানে তাদের মনোবল ভেঙে যায়। আমরা যদি সিম্পলি অ্যাকচুয়ালি কেস টু কেস বেসিসে ভাবি যে কিভাবে এই বাচ্চাটাকে হেল্প করতে পারি, কিভাবে এই বাবা মাকে হেল্প করতে পারি, পরিস্থিতি পাল্টাবে। একদমই তাই, একদম। ইভেন মানছি শুধু নয় স্যার, আমরা তো এখন দেখতেও পাচ্ছি, তাই না? এই জায়গাটা আমরা এখন বিশেষ করে লাস্ট কয়েক মাস ধরে আমরা যে জায়গাটাতে ঢুকেছি সেখানে এত ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে। ইভেন আমি আপনাকে মানে এখন আমি এটা স্বীকারও করবো যে
প্রথম যখন এই জায়গাটা আসা শুরু হলো, আজ থেকে 1 বছর আগে আপনি যখন একটু একটু করে জায়গাটাতে আনতে চাইছিলেন, আমাদেরকে এই জায়গাটা বোঝাচ্ছিলেন, কোথাও গিয়ে আমিও তো 10 বছর মোটামুটি হয়ে গেল, 9-10 বছর কাজ করছি, আমিও হয়তো কোথাও গিয়ে এই জায়গাটা একটা রিজিড ছিলাম যে হ্যাঁ এরপর হয়তো আর কিছু হয় না। তো তারপর আপনার জায়গাটা অ্যাকসেপ্টেন্স আমারও ছিল না। আস্তে আস্তে যখন আমি কাজটা করতে শুরু করলাম, আমি যখন প্র্যাকটিক্যালি দেখলাম যে না, বাচ্চাগুলো চোখের সামনে চেঞ্জ হচ্ছে, শুধু আমি দেখলাম না, প্রত্যেকটা বাচ্চার বাবা মার কাছ থেকে আমি এখন রেসপন্স পাচ্ছি যে না ম্যাম, ওরা অনেকটা চেঞ্জ হচ্ছে। এটার ক্ষেত্রেও একটা কথা বলবো, এই কিছুদিন আগে আরেকটা সুপারভিশন ক্লাসে বাচ্চাটির অ্যাসেসমেন্ট আমি করেছিলাম, আমি দেখেছি বাচ্চাটির কি জায়গায় ছিল। তো আমি যখন জিজ্ঞেস করলাম ম্যাম 3 মাস তো হতে চললো আমাদের জায়গাটা, এরপর তো আমরা নেক্সট স্টেপে যাবো, তো আপনি কি দেখছেন? তো উনি আমাকে, ওনার চোখে জল দেখলাম, আর উনি তারপর আমাকে এটা বললেন যে আমি শুধু না ম্যাম, আমার আশেপাশের লোকরাও আমাকে বলছে যে বাচ্চার এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, যেটা ভাবতে পারিনি কোনোদিনও। তো এটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমাদের কাছে, আমার অনেক অনেক বড় অ্যাচিভমেন্ট আমার কাছে, কারণ আমি এটা এক্সপেক্ট করিনি যে এই জায়গাটা আমরা কোনোদিনও করব। প্রসঙ্গত বলি যে গত কয়েক মাস ধরে আমরা ব্রেক থ্রু ফ্লাইট পাথ বলে একটা প্রোগ্রাম লঞ্চ করেছি, এবং সেখানে আমরা বাচ্চাদের সাথে যেভাবে কাজ করা হয় একটু আলাদাভাবে কাজ করছি। দেখুন, আমরা আজকে বুঝতে পেরেছি যে বাচ্চার শেখার ক্ষেত্রে একটা সিকোয়েন্স রয়েছে। জেনারেলি এর আগে আমরা যখন থেরাপিস করতাম, একটা সিস্টেমে কাজ হতো, যেখানে বাচ্চার একটা আইপি তৈরি করা হতো বা ওর প্রয়োজন অনুযায়ী একটা ওয়ার্কআউট করে সেটা নিয়ে কাজ করা হতো। আজ আমরা যেটা করছি, বাচ্চার সাথে প্রথম যে ফেজটা, বাচ্চার প্রবলেম থাকে জেনারেলি হিউম্যান টু হিউম্যান কানেকশনে, এবং সেটাকে প্রপারলি অ্যাড্রেস করা হয় না। সেখানে আমরা বাচ্চার সাথে কানেকশন বিল্ডিং, এটা একটা সিস্টেমেটিক প্রসেস রয়েছে, সেটাতে আমরা আগেই যাচ্ছি। একবার আপনি যদি কানেকশন এস্টাবলিশ করতে পারেন, এনগেজমেন্টটা না বাচ্চার সাথে এমনি হবে, আপনাকে এফার্ট দিতে হবে না। এবং যখন বাচ্চার সাথে এনগেজমেন্ট আপনি অলরেডি এস্টাবলিশ করেছেন, বাচ্চা না ইনপুট নিতে শুরু করবে। এতদিন বাচ্চা শুনছিল না এবং প্রসেস করছিল না, দেখবেন যে বাচ্চা ইনপুট নিচ্ছে, এবং যত বাচ্চা ইনপুট নেবে বাচ্চা কিন্তু চারিদিক সম্বন্ধে বুঝবে, গ্র্যাজুয়ালি অটোমেটিক আউটপুটটা আসতে শুরু করবে, অটোমেটিক। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস থাকে, যত বাচ্চা এনগেজড হবে, বাচ্চার ইমোশনাল অ্যালাইনমেন্ট তৈরি হবে, সেখান থেকে বাচ্চার এই যে সেন্সারি প্রবলেম গুলো বলছেন, জেনারেলি আমরা দেখি এক হচ্ছে সেন্সারি ডিসরেগুলেশন, মানে রেগুলেশনের অভাব, আরেকটা হচ্ছে বিহেভিয়ারাল ডিসরেগুলেশন, মানে বিহেভিয়ারাল কিছু সমস্যা। এই পুরো জায়গাটা না অটোমেটিক্যালি অ্যালাইনমেন্টে আসতে শুরু করবে। তার মানে খুব এফার্ট দিতে হবে না, এবং আপনি খুব ড্রামাটিক আউটপুট পাবেন। এটা আমরা বাস্তবে দেখেছি ঘটতে, সুতরাং আমরা এটা অলরেডি ভ্যালিডেট করে বলছি। সোনিয়া যেটা শেয়ার করছেন অ্যাকচুয়াল প্যারেন্টসদের ফিডব্যাক, যেটা আমরা পেয়েছি। এবং তারপরের ফেজে আমরা যেটাই যাচ্ছি সেটা হচ্ছে, বাচ্চা জেনারেলি যখন থেরাপিস করা হয় তাকে মেকানিক্যালি কতগুলো স্কিলস শেখানো হয়, কিন্তু তার জায়গায় আমরা যদি তার অ্যাডাপটিভ লার্নিং বাড়াতে পারি। দেখুন, বাচ্চা কিভাবে শেখে, চারিদিকে জিনিস নিয়ে খেলে শেখে, সে ওই খেলে কিভাবে সিচুয়েশনটা সেন্স তৈরি করছে, মানে এক্ষেত্রে আমায় এই করতে হবে, ও ক্ষেত্রে ওই করতে হবে, এটাকে অ্যাডাপটিভ লার্নিং বলে। তাহলে আমরা যদি বাচ্চার অ্যাডাপটিভ লার্নিং বাড়াতে পারি, অটোমেটিক্যালি বাচ্চা কিন্তু অনেক দূর এগিয়ে গেল। একবার এই পোর্শনটা তৈরি হলে বাচ্চা কিন্তু চারিদিকের যে পৃথিবী সেটাকে সে বুঝতে শিখে গেছে। ইতিমধ্যে সে কিন্তু এনগেজমেন্টটা ওপেন করেছে। যেমাত্র এনগেজমেন্ট ওপেন হয়েছে, আমরা এবার 6 মাস কাজ করার পর কিন্তু থার্ড ফেজে যাচ্ছি, যেখানে এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছে। তার মানে তার আগে বাচ্চার জাস্ট চারিদিকে খেলে শেখা, এই ধরনের জিনিসের উপর কাজ করা হয়েছে, এবং সেখানে বাচ্চাকে সাপোর্ট করা হয়েছে, একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট দেওয়া হয়েছে। চারিদিকে যে স্ট্রেস সেটাকে সরিয়ে নেওয়া হয়েছে, বাবা মাকে স্ট্রেস ফ্রি করা হয়েছে, বাচ্চাকে স্ট্রেস ফ্রি করা হয়েছে। যখন এই পার্টটা করা হয়েছে, বাচ্চা কিন্তু ইনপুট নিতে নিতে দেখা যাচ্ছে 6 মাস গেছে, আমরা স্পিচ ল্যাঙ্গুয়েজ ধরিনি, এবার বাচ্চা এমনি বলছে। প্র্যাকটিক্যালি আমাদের 6 মাস ওয়েট করতে হয় না, তার অনেক আগে থেকে আমরা আউটপুট পেতে শুরু করি। কিন্তু যতটা হয়েছে 6 মাস পরে, এবার আমরা সিস্টেমেটিক্যালি বাচ্চার আউটপুটের উপর কতটা কাজ করা সেটা ধরলাম। এবং এরপরে আরেকটা ফেজ চলে আসে, বাচ্চার এক্সিকিউটিভ ফাংশনিং, বাচ্চার বোঝা। কারণ ভাবনা আমি যদি গোছাতে না পারি, আমি আউটপুট দিতে পারবো না। সুতরাং ভাবনা গোছানো, সেটা শেখানো। তার মানে সোশ্যাল ইমোশনাল
অ্যাডাপটিভ একটা ব্যাপার, যেখানে সে পুরোটার সাথে অ্যাডাপ্ট করতে পারছে, জেনারেলাইজ করতে পারছে এবং বুঝতে পারছে, বুঝে আউটপুট দিতে পারছে। আমরা যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে থিঙ্কিং বেসড কমিউনিকেশন। কারণ একটা বাচ্চা কথা মুখস্থ করে না, তাকে বুঝতে হবে কোথায় কি। চারিদিকে যেটা নিয়ে করা হয় সেটা হচ্ছে বাচ্চাকে কন্টেন্ট দেওয়া হয়, কন্টেন্ট মুখস্থ হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা লাগবে সেটা হচ্ছে কনটেক্সট। যেই মাত্র আপনি দিয়ে দেবেন না, এমনি এমনি আউটপুট দেখবেন এমনি এমনি। এবং এটা আমরা অ্যাকচুয়ালি আজ এই ফরম্যাটে কাজ করি। আমরা আগে একটা সময় ছিল যেখানে চারিদিকে যেভাবে কাজ হতো সেভাবে করতাম, আজ সেখান থেকে বহুদূর সরে এসেছে। এবং সোনিয়া, আমায় বলুন যে এই যে আমরা শিফটটা করেছি সেটা সম্বন্ধে আপনার কি আজকের অভিমত? আজকের অভিমত আমি একটু আগেই যেটা বলছিলাম যে অ্যাকসেপ্টেন্স আমারও ছিল না। তারপর থেকে আমি যখন এই জায়গাটা এসেছি, আমার জাস্ট এটা মনে হচ্ছে যে আমরা যদি এনগেজমেন্টের জায়গাটা অ্যাকচুয়ালি ভালো মতো করে নিতে পারি না, বাকি জায়গাটা শেখানোর জায়গাটা মানে আমাদের হয়তো এফোর্টটাই 50%-এর বেশি কমে যাবে। জাস্ট আমাদের সেই এফোর্টটা দিতেই হচ্ছে না এখানে। আর মানে একটা বাচ্চাকে আমাকে শেখাতে হচ্ছে না যে এটা টমেটো, এটা লাল রং, এটা আমরা খাই, এটা আমাদের শেখাতে এইভাবে হচ্ছে না, যেটা অ্যাকচুয়ালি আমরা করে এসেছি এতদিন ধরে। প্রত্যেকটা জিনিস খুব মেকানিক্যালি বাচ্চাকে ইনপুট দিয়ে শেখানো, এটা ফ্যান, এটা এইভাবে চলে, এটা সুইচ, এটা অন করতে হয়। আমরা এটা না করে আমরা যখন জাস্ট এনগেজমেন্টের জায়গায় গিয়ে বাচ্চার সাথে খেলতে খেলতে আমি একটা ফ্যানের সুইচ দিচ্ছি, ফ্যানটা চলছে, সে সেটা দেখছে, বা সেই দেখাতে সেটার সাথে যখন ও ঘুরছে সেখানে আমরাও ঘুরছি, এই যে কানেকশন গুলো তৈরি করছি, এই জায়গাটা ও শিখে যাচ্ছে যে হ্যাঁ সুইচ অন করলে ফ্যানটা অনই হয়, বা এটা একটা ফ্যান, এটাতে এটাই কাজ হয়, বা এটা একটা টমেটো, মা আমাকে বলছে ফ্রিজ থেকে টমেটো আন, আমি ওটা বার করে এনে দিয়ে দেবো। আমাকে তার জন্য শিখতে হবে না যে এটাকে দেখতে টমেটো বলে, এটাকে লাল রং, এটা খেতে হয়। আমি অটোমেটিক সেই জায়গাটা বাচ্চা শিখে যাচ্ছে। প্র্যাকটিক্যালি আমি যদি আমাদের কথা ভাবি, আমরা কি করি? ধরুন মা আমায় বললো টমেটোটা আন, তোর জন্য স্যান্ডউইচ বানাবো, স্যান্ডউইচই কেটে দেবো। এটা হচ্ছে বাস্তব। আমরা কিন্তু এটা থেকে সরে আমরা কি করছি, এটা টমেটো, এরকম শেপ, এটাকে টি দিয়ে করে, এবং এটা রেড, লাল না রেড, এই ধরনের জিনিস আমরা করে থাকি। কিন্তু সে কিন্তু বাস্তবের সাথে অ্যালাইন হলো না, মুখস্থ করা হচ্ছে। এবং আমরা যদি বাচ্চাকে বাস্তবের সাথে অ্যালাইন করতে পারি, বাচ্চা অটোমেটিক শেখে। অটিজম থাকলেও অটোমেটিক শেখে। এবং এই জায়গায় যেখানে বাচ্চার সাপোর্ট দরকার ছিল সেখানে সাপোর্ট দেওয়া, যেটা আমরা আজ শিখেছি। যে দেখুন, ডেভেলপমেন্ট না একটা সিকোয়েন্স আছে, একটা তারপর একটা তারপর একটা। এই সিকোয়েন্সটা যদি আমরা বুঝতে পারি এবং বাচ্চাকে যদি একটু সাপোর্ট করি, বাচ্চা না ওই সিকোয়েন্স ধরে অটোমেটিক্যালি এগোবে। দেখতে হবে যে সিকোয়েন্সে কোথায় আটকেছে, যেখানে আটকেছে ওখানে বাদে আপনি যদি যে কোনো জায়গায় সাপোর্ট দেন, হবে না, কিচ্ছু চেঞ্জ হবে না। এবং সেই জন্যই আপনারা দেখে থাকবেন যে থেরাপিস্ট করা হচ্ছে, উন্নতি হচ্ছে না, বা একটা জায়গায় উন্নতি গিয়ে আটকে যাচ্ছে। সোনিয়া, এরকম দেখেছেন আপনি এর আগে? অনেক দেখেছি, অনেক। আমি নিজে ইভেন আমি দেখেছি বলবো না, আমি নিজেও তো কাজ করেছি। আমি সেই জায়গাতেও কিন্তু আনসাকসেসফুলি ছিলাম, কারণ আমি ভালো লাগতো এটা না, আমারও ফ্রাস্ট্রেশন আসতো যে হ্যাঁ এরপরেই বাচ্চাটাকে আর কিছু দিতে পারছি না। হয়তো একটা জায়গায় গিয়ে একটা অনেক হাইপার অ্যাক্টিভ বাচ্চা আমার কাছে এসছে, এরকম অনেক বাচ্চাই তো আসতো। আমি এরকম কোনো একজনের কথা যদি বলি যে অনেকটা হাইপার অ্যাক্টিভিটি নিয়ে বাচ্চাটা এসছে, আমরা কি করি জেনারেলি, হাইপার অ্যাক্টিভিটি যখনই আছে বাচ্চাকে সিটিং করাতে হবে, এটা আমাদের টেন্ডেন্সি থাকে। তো আমরা সিটিং কেন কি করে করাবো, আমরা তাকে প্রথম দিন থেকেই এসে স্ট্রিক্ট, তার সাথে কোনো রকম ভাবে কোনো ভালো করে কথা বলবো না, তার সাথে আদর করে কোনো কথা বলা যাবে না, তাকে আদর করা যাবে না। আদর করলে বাচ্চাটা তো আমার সেই জায়গাটা মানে অ্যাটেনশন নেবে, সুযোগ নেবে, তাই স্ট্রিক্ট হও, তাকে সামনে বসাও, তুমি সামনে বসো, ইনস্ট্রাকশন দাও, ইনস্ট্রাকশনের বাইরে সেই বাচ্চাটার সাথে কোনো কথাও বলা যাবে না। ইভেন মানে আজকে আমার খুব গিল্ট লাগে এটার জন্য, আমি এরকম কত মাকে এরকম একটা সময় বলতাম, ম্যাম বাড়িতে যখন কাজ করাবেন তার মাঝখানে কোনো কথা বলবেন না, ইনস্ট্রাকশন দেবেন খালি, আর ইনস্ট্রাকশনটাও আস্তে আস্তে ফেড করে দেবেন শুধু টর্চের লাইট দিয়ে, সেটাও ওইটুকুই হবে, তার বাইরে কিছু করব না। তো হ্যাঁ, বাচ্চাটা হয়তো বসে যেত, আমি মানছি, বাচ্চাটা হয়তো বসে যেত তার কিছু দিবেন। যে কোনো বাচ্চাকে আমরা যখন বকাঝকা করি, আমরা মারধর করি, সে তো অবভিয়াসলি সে সেই জায়গাটা মেনেই নেবে, সে ভয় পাবে, বসে যেত। কিন্তু দেখা যেত বাচ্চাটা বসে গেছে, খুব খুশি হলাম আমরা সবাই,
তারপরে স্টেপটায় গিয়ে কিন্তু বাচ্চাটা না খেলাধুলা করতো কারোর সাথে, না সে কথাটা কোনোদিনও তার বাড়তো, একটা ওয়ার্ড থেকে দুটো ওয়ার্ডে যেত। এই ইমপ্রুভমেন্ট গুলো কিন্তু আমি কোনোদিনও দেখতে পেতাম না। আজকের আমি একটা কথা বলবো, এই যে আমরা এনগেজমেন্টের বা কানেকশন বিল্ডিং এর জায়গাটা শুরু করেছি, আজকে 6 মাস হচ্ছে, তারপরে রেগুলেশনের জায়গাটা গেছি, এখন যেটা দেখা গেছে, এখন আমাদের এখানে যে হাইপার অ্যাক্টিভ বাচ্চারা আছে, আমাদের এখানে আরেকজন বাচ্চা আছে যে দুটো দাদুর সাথেও মাঝে মাঝে কাজ করে, আমি বলবো তার কথা। বাচ্চাটা খুব ট্যালেন্টেড, খুব মিষ্টি একটা বাচ্চা। তো সেও খুব হাইপার, সেও এক জায়গায় একটা মিনিটও বসতো না। তো কিন্তু সে পড়াশোনা করতে খুব ভালোবাসে। তো আমরা তার দাদুদের বললাম, আপনারা খেলার ছলে পড়াশোনা করান, করুন, নামটা বলছে বলুন, যেটা ও চাইছে সেটাই করুন, সেটার সাথেই মজা করুন, খেলা করুন। ও বলছে একটা, আপনি আরেকটা ঘরের বলুন। এরকম করতে করতে দেখা গেছে আজকে বাচ্চাটা 20 মিনিট বসে বসে পড়ে নেয়। তাকে বলতে হয় না যে এই ছুটে পালাচ্ছিস কেন, এখানে এসে বস। সে পড়াশোনাই করছে হয়তো, কারণ সেটাই তার পছন্দের জায়গা। আমি কেন, সে যদি পড়াশোনা করে আমি জোর করে তাকে কেন বলবো তুই একটা করে রাজমা রাখ? এটা তো খুব অ্যাবসার্ড এখন আমার কাছে। কিন্তু সে কিন্তু 20 মিনিটের ওপর বসছে, সে পড়ছে, তার বাড়ির লোক খুশি, আমরাও খুশি। তো এটাই অ্যাকচুয়ালি চেঞ্জেস আমরা করেছি। আমরা কিন্তু বিশাল কিছু হাতি ঘোড়া চেঞ্জ করিনি, আমরা জাস্ট ছোট্ট একটা জায়গা চেঞ্জ করেছি, আমরা ইমোশনসটাকে প্রায়োরিটি দিয়েছি। এবং আমি এই জায়গাটা বলবো যে আমরা যারা প্রফেশনাল তারা তো বই থেকে শিখি, তারা চারিদিকে দেখে না শিখতে ভুলে গেছি। এবং বাস্তব কোনটা আমরা যদি ভুলে যাই, আমরা তার থেকে যদি ডিসকানেক্টেড থাকি, মানুষের জায়গায় আমরা যদি রোবটকে ট্রিট করি, হবে না। কারণ আমরা মানুষ এবং মানুষের ইমোশনস রয়েছে। ইমোশনস শুধু না, আমরা যদি কোথায় তার ভালনারেবিলিটি সেটা না বুঝে জাস্ট আমার কি চাই এটা বোঝাতে চাই, ইট ইজ নট ওয়ার্ক। আজ আমি আপনাকে বলছি যে যেভাবে ধরা যাক হাইপার অ্যাক্টিভিটি নিয়ে কাজ হয়ে থাকে মার্কেটে, অলরেডি আপনি কিছু জিনিস বললেন যে এইভাবে আমরাও করেছি। এবং দেখুন, আমাদের তখনকার আন্ডারস্ট্যান্ডিং যা ছিল তখন সেটা করেছি, আজ বুঝতে পারি যে তার থেকে বেটার আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আজ সেটা আমরা অলরেডি পেয়েছি, আমরা শিফট করেছি। যদি আমি বাকিদের কথা বলি, তাদের চোখ খোলার হয়তো সময় এসছে। কারণ আজ যারা প্রফেশনাল তারা যদি বাস্তবকে চোখ খুলে দেখতে না শেখে, হবে না। কারণ আমরা যদি, এই বাবা মারা যখন আমাদের কাছে আসে হেল্পলেস অবস্থায় আসে, এবং আমার খারাপ লাগে যারা প্রফেশনাল তারা কতগুলো জিনিস করতে জানে, আউটকাম দিতে জানে না। এবং এটা আমার কাছে কি লেভেলের ট্রমাটাইজিং থেকেছে আমি বলতে পারবো না। আমি নিজের যাবতীয় রিসোর্সেস সেখানে ঢেলেছি। সেই কারণে যখন আমি দেখতাম যে একটা বাচ্চা হাইপার অ্যাক্টিভ, সে এসছে, তাকে নাকি টায়ার আউট করলে তার হাইপার অ্যাক্টিভিটি কমে যাবে, মানে এরকম হাস্যকর মেথড, মধ্যযুগীয়। তাকে ওয়েটেড জ্যাকেট পরিয়ে, তাকে কনস্ট্যান্ট ছুটিয়ে, তাকে এনার্জি ড্রেন করে দেওয়া হচ্ছে, এবং তারপর বলা হচ্ছে এ দেখো ঠান্ডা হয়েছে, মানে তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা। ভাই, এটা কি জিনিস? আমি যদি সিম্পলি ভাবি, বাচ্চাটা তো একটা মানুষ, কেন হাইপার অ্যাক্টিভ হলো, কিভাবে সেখানে তাকে সাপোর্ট করা যাবে, এটা কিন্তু ভাবাই হলো না। আমরা তাকে টায়ার আউট করছি, এবং তারপরে তার এনার্জি আবার ফিরে আসছে, আবার ব্যাক টু প্যাভিলিয়ন। এবং এর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে, যখন সাধারণত কাজ করা হয়, আমরা সেটা থেকে ডিভিয়েট করেছি। ভাবুন, একটা বাচ্চা অলরেডি রেস্টলেস, সে কনস্ট্যান্টলি এনার্জিতে বাবল করছে, তাকে গিয়ে ট্র্যাম্পোলিনে জাম্প করানো হচ্ছে। কোনটা করছি? জাম্পিং। কোনটা বাড়ছে? জাম্পিং। তাহলে সেখানে প্রবলেম কমার জায়গা আরো বাড়ছে। এটা আমরা চারিদিকে অ্যাকচুয়াল হতে দেখেছি। হ্যাঁ স্যার, শুধু দেখেছি না, আমাকে একটা বাচ্চার মা ট্রিটমেন্ট করা থেকে আসতে বারণ করে দিয়েছিলেন। শুধু আমি এই জায়গাটা তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম, বলে যে ম্যাম এরম ভাবে এনার্জি ড্রেন আউট তো হয় না, হাইপার অ্যাক্টিভিটির জায়গাটা তো তার ভেতর থেকে হচ্ছে, তার প্রসেসিং থেকে সেই প্রবলেমটা হচ্ছে। সে তো সাফার করছে, সেও তো সাফার করছে হাইপার অ্যাক্টিভিটিতে। সে যে এক জায়গায় বসতে পারছে না, শুধু কি বসতে পারছে না, তার থট প্রসেসও তো এক জায়গায় ফোকাস হচ্ছে না। তাহলে সেই বাচ্চাটাও কিন্তু অনেকটা বেশি সাফার করছে আমাদের থেকে, সে যখন হাইপার অ্যাক্টিভ থাকছে। সেখানে আমি যদি তাকে অনেক বেশি ছুটিয়ে কাজ করিয়ে ড্রেন আউট ভাবি যে হাইপার অ্যাক্টিভিটি কমবে, সেটা তো না। তাহলে তো তাকে ভেতর থেকে সেই জায়গাটাকে আমাকে চেঞ্জ করতে হবে না, যেখান থেকে সে তার শরীর এটা বুঝবে, তার মন এটা বুঝবে যে হ্যাঁ
আমাকে এখন শান্ত হয়ে বসতে হবে বা আমি এটা করতে পারি। জাস্ট লাইক মেডিটেশন, আমরা যখন কনসেন্ট্রেট করি না, আমরা মেডিটেশন করতে কোনোদিনই পারি না। সেরকমই ওদের ক্ষেত্রেও এটা এই জায়গাটা ওরা করতে পারছে না, ওরা তার থেকে বড় কথা চাইছে না সেটা নয়। তার থেকে বড় কথা হচ্ছে, দেখুন এই বাচ্চাগুলোর কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রসেসিং ইঞ্জিন স্ট্রং, অনেকটা স্ট্রং, এবং এদের আন্ডারস্ট্যান্ডিং বেটার, সাধারণ থেকে বেটার। আমরা যদি সেটাকে কাজে না লাগাই, আমরা লিমিটেশন দিয়ে ডিফাইন করছি, যেখানে বাচ্চার এই হাইপার অ্যাক্টিভিটিটা অ্যাকচুয়ালি স্ট্রেংথ হতে পারে। স্পোর্টস বা বিভিন্ন জায়গা রয়েছে সেখানে এই এনার্জি প্রচন্ড ভাবে কাজের হতে পারে। আপনি ভাবুন যে একটা বাচ্চা যে হাইপার অ্যাক্টিভ, তার কি কোন জায়গায় হাইপার অ্যাক্টিভিটিটা কাজে লাগতে পারে। আপনাদের হয়তো লোকে বলেনি যে যারা সাকসেসফুল স্পোর্টস পারসন, লাইন দিয়ে দেখবেন এডিএসডি, লাইন দিয়ে আপনি ট্র্যাক রেকর্ড দেখুন। যদি আপনি দেখেন এই যে ফার্দার এই এনার্জির জায়গাটা, যারা সিরিয়াল এন্টারপ্রেনার্স, যারা সেলফ মেড মাল্টিপল মিলিয়নার্স এন্ড বিলিয়নার্স, তারা লাইন দিয়ে এডিএসডি অটিজম রয়েছে। কেন? কারণ এই জিনিসগুলো সেখানে কাজে লাগছে। আমরা কি করছি? আমরা তাদের এটা কাজে লাগানোর দিকে নিচ্ছে না। এটা খুব আনফরচুনেট। এবং আপনারা কোথা থেকে এই রাস্তায় এসেছেন? প্রফেশনালরা বলেছে, আপনি ধরেছেন যে প্রফেশনালরা যা বলছে এটা ঠিক হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেখানে কোথায় লিমিটেশন আপনাকে কেউ ধরিয়ে দেয়নি। ইনফ্যাক্ট প্রফেশনালদের যেটা ভুল, তারা এটাকেই যা তারা বুঝিয়ে শিখেছে এটাকে ঠিক ধরে নিয়েছে, কিন্তু তার থেকে বেটার রাস্তায় যে থাকতে পারে এবং সেটা যে নিজেরা খুঁজে বের করা যেতে পারে, এটা তারা ভাবেনি। এবং আজ যদি আমরা নিজেরা এগিয়ে না আসি, দেখুন বাবা মা আমাদের কাছে কতগুলো প্রবলেম নিয়ে আসছে, আজ যদি সেই প্রবলেমের আমরা সলিউশন না দিতে পারি, তাহলে আমরা এক্সপার্ট কোথাকার? আমি জানি 1 2 3 4 5 করতে হয়, আমি করে দিয়েছি, আমার এই ডিগ্রি আছে, কোয়ালিফিকেশন আছে, তাই আমি এক্সপার্ট। মানে এটা কি লজিক হলো? আমি এই লজিকটা আজ মানতে পারি না, এবং সেখানে এই রাস্তা খুঁজতে আমার বহু দূর যেতে হয়েছে। বহু এমন জিনিসে আজ আমরা কাজ করি যেটা চারিদিকে কেউ করে না। কেন? কারণ আমি যদি পুরো জিনিসটাকে স্ট্রাকচার করে সিস্টেমেটিক্যালি অ্যাপ্রোচ না করি, কোথায় আটকাচ্ছি সেটা না ভাবি, জাস্ট আমাদের একটা জিনিস শেখানো হয়েছে বলে সেটা করব, আমরা আজ অন্তত এটুকু ভাবনায় কনফাইন নই। সুতরাং আমি যদি ফিরে আসি হাইপার অ্যাক্টিভিটিতে, দেখুন একটা বাচ্চার হয়তো সেন্সারি কিছু ইস্যুস রয়েছে, কিন্তু জাস্ট আমি সেন্সারি নিয়ে কাজ করব আর হাইপার অ্যাক্টিভিটি ঠিক হয়ে যাবে, এরকম কিন্তু ব্যাপারটা না। জয়েন্ট কম্প্রেশন বা এই ধরনের অনেক কিছু আপনারা কাজ করেছেন, আজ সেখান থেকে একটু পাল্টেছেন। কিরকম পাল্টেছেন একটু যদি বলেন। হ্যাঁ, জয়েন্ট কম্প্রেশন নিয়ে কাজ, জয়েন্ট কম্প্রেশন, ব্রাশিং, এগুলো অ্যাকচুয়ালি হাইপার অ্যাক্টিভিটি ম্যানেজমেন্টের মানে কি পয়েন্ট বলা হয় জেনারেলি। তো এটা তো দিতেই হতো, মানে শুরুতেই কোনো এক্সারসাইজের শুরুতেই জয়েন্ট কম্প্রেশন আর ব্রাশিং দিয়েই শুরু করতে হবে, এটাই নিয়ম ছিল। তারপরে জিম বল যাবে সেখানে, তারপরে সিটিং অ্যাক্টিভিটি হবে, তারপরে তাকে ক্লাইম্বিং করাতে হবে, এই জায়গা। তো আমরা এখন এই যেটা এবারে আমরা করলাম, আমরা এবারে জয়েন্ট কম্প্রেশন, জিম বল এগুলো কোনো কিছু ছাড়াই জাস্ট বাচ্চার পছন্দের জায়গাটাকে ফোকাস করে আমরা সেই জায়গাটাতে ঢুকে বাচ্চার সাথে একটু কাজ করার চেষ্টা করে দেখলাম, বাচ্চা সেই জায়গাটাতেই বসছে, বাচ্চা সেই জায়গাটাতেই নিজের মতো করে কাজ করছে। আমি এটা বলবো না এভাবে যে হাইপার অ্যাক্টিভিটি কমে গেছে বা কিছু, বা হ্যাঁ বাচ্চাটা যে জায়গায় হাইপার অ্যাক্টিভ হওয়ার দরকার নেই সেই জায়গাটায় বাচ্চা হচ্ছে না। আর যেখানে বাচ্চা র্যান্ডামলি কোনো কারণ ছাড়াই ঘুরে বেড়াচ্ছে বা কোনো কারণ ছাড়া হয়তো 1 মিনিটও বসতে চাইছে না, সেই জায়গাটাই যদি আপনি মানে সেই বাচ্চাটার পছন্দের মতো করে সেই জায়গাটাকে আপনি আনার চেষ্টা করেন, সেই সেটআপটা আনার চেষ্টা করেন, বাচ্চা কিন্তু সেই জায়গায় হাইপার অ্যাক্টিভ হয় না। এই জায়গাটা আমি লক্ষ্য করছি ইদানিং, যখন আমি বাচ্চাটার সাথে কানেকশন করার চেষ্টা করছি, যেটা আগে আমরা কখনো করিনি। আমরা সিম্পলি যদি ভাবি যে একটা বাচ্চা সাধারণত কিন্তু সবসময় হাইপার অ্যাক্টিভ না, আমরা দেখি কিছু সময় হাইপার অ্যাক্টিভ, কিছু সময় হাইপার অ্যাক্টিভ নয়। কেন, কখন, আমরা ভাবি না। এবং যখন আমরা বিভিন্ন রকম ওষুধ দিই, একটা সময় ছিল আমি নিজেও বিভিন্ন রকম ওষুধ লিখতাম, আজও হয়তো লিখি সিনারিও বুঝে, কিন্তু সেখানে রিসপেরডন বলে একটা ওষুধ আছে, অ্যারিপেপ্রাজল বলে একটা ওষুধ আছে, এগুলো দিলে জেনারেলি আমরা দেখতাম বাচ্চা ঝিমিয়ে যায়। কেন? ব্যাপারটা হচ্ছে ওভারঅল তার যে বেস লাইন সেটাকে নামিয়ে দিয়েছে। তাহলে যেখানে হাইপার অ্যাক্টিভ ছিল না, যেখানে বাকি যে জিনিসগুলো ঠিক ছিল,
সেটাও কিন্তু নেমে গেল। তাহলে কি হচ্ছে, বাচ্চা তখন ঝিমিয়ে গেল। তাহলে এক্ষেত্রে একটা প্র্যাকটিক্যাল প্রবলেম চলে আসছে যে যে অ্যাপ্রোচটা রয়েছে সেটা না অ্যাকচুয়াল গ্রাউন্ড রিয়ালিটির সাথে মেলানো না। আমাদের সাথে কাজ করা কিছু প্যারেন্টস এর ভিডিওস আমরা অলরেডি দিয়েছি এবং আরো অনেকগুলো ভিডিওস আপনাদের কাছে আস্তে আস্তে আসছে। আপনারা দেখতে পাবেন তাদের এক্সপিরিয়েন্স, অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স। এগুলো কোনো বানানো এক্সপিরিয়েন্স না। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি বাবা মায়ের মধ্যে কতটা পরিবর্তন। দেখুন, চারিদিক থেকে লোকে যা আপনাদের বলে আপনারা সেটা ঠিক ভাবেন, কোনটা ঠিক কোনটা ভুল আপনারা তো জানেন না। এবং সেখানে একজন প্রফেশনাল যদি বলে তাহলে নিশ্চয়ই ঠিক হবে, এটা আপনাদের ধারণা। সেখানে একজন প্রফেশনাল যা জানে সেটা কি প্রবলেমটা সলভ করতে জানে? একবার ভাবতে হবে। একবার চারিদিকে যদি দেখেন যে রেজাল্টস কোথায়, এতগুলো বাচ্চাকে নিয়ে কাজ করা হচ্ছে, এত বাচ্চার অটিজম রয়েছে, এবং সেখানে যদি আমি রেজাল্টস দেখি, রেজাল্টস প্যাথেটিক। তাহলে যে মেথডে কাজ করা হচ্ছে, যে অ্যাপ্রোচ রয়েছে, কোথাও তো গন্ডগোল রয়েছে। আপনি ভাবুন একটা বাচ্চা, আমরা অকুপেশনাল থেরাপিতে দেখতে পাই যে বাচ্চাকে র্যাপিং করা হচ্ছে, মানে বেসিক্যালি একটা বাচ্চাকে নিয়ে না মুড়িয়ে দেওয়া হচ্ছে। একবার ভাবুন যে আপনাকে দড়ি দিয়ে ওরকম ভাবে বেঁধে দেওয়া হয়েছে, আপনার কেমন লাগবে? ভালো লাগবে? এটা কি ভালো লাগার জিনিস? যার ফলে দেখা যায় যে বাচ্চা চিৎকার করছে। বাচ্চা চিৎকার করছে এক জিনিস, বাচ্চা ইন্টারনালি কতটা ইনসিকিউর হচ্ছে একবার ভাবুন। ভাবুন যে আপনাকে অচেনা কয়েকটা লোক ধরে ওইভাবে নিয়ে অ্যাবিউজ করছে, আপনার মেন্টাল ট্রমাটা আপনি ভাবুন না। তাহলে এক্ষেত্রে বাচ্চাকে ট্রমাটাইজ করা হচ্ছে এবং এটার নাম নাকি ট্রিটমেন্ট। আজ আমরা এটুকু বুঝতে শিখেছি যে এটা আমরাও এরকম পাপ কাজ করেছি, কিন্তু আজ যখন বুঝছি আমরা ডিবেট করতে পারছি। বাকিরা যারা জানে না তারা এখনো ডিবেট করতে জানে না। দেখুন, আমি যদি সিম্পলি ভাবি যে একটা বাচ্চা এই যে টায়ার্ড করার কথা বললাম, বা এর মধ্যে অনেক জিনিস রয়েছে প্র্যাকটিক্যালি না মধ্যযুগীয়। তাহলে আমরা যদি প্র্যাকটিক্যালি বুদ্ধি না লাগাই, একজন হয়তো তার সিচুয়েশনে বেস্ট জিনিস দিয়ে গেছে, আমি অসম্মান করার কথা বলছি না, কিন্তু সেখানে প্র্যাকটিক্যাল সিচুয়েশনে আর কি করলে বেস্ট হয়, যদি আপনি না ভাবেন, আমি না ভাবি, পরিস্থিতি তো এইভাবে পাল্টাবে না। এবং আজ আমরা এই বাচ্চাগুলোকে নিয়ে ভাবতে গিয়ে যেভাবে কাজ করছে, কাজের ধরনগুলো প্র্যাকটিক্যালি চারিদিকে যেভাবে কাজ করা হয় এতটা পাল্টে গেছে না, আমি বলতে পারবো না এটাকে কি থেরাপি বলে, আমি বলতে পারবো না। এবং বাবা মাকে যে মাত্র আমরা এম্পাওয়ার করতে পেরেছি, ম্যাজিক্যাল রেজাল্ট দেখতে পেয়েছি, ম্যাজিক্যাল। আপনি ভাবুন যে একজন বাবা মা এম্পাওয়ার্ড, সে নিচে ভাবতে পারছে এবং চারিদিকে যে ফ্যাক্টর গুলো প্রবলেম হচ্ছে সে নিজে পিক আপ করতে পারছে। একজন প্রফেশনালের জন্য এটা সম্ভব না। সে কিভাবে করবে? একজন প্রফেশনাল বাচ্চাটা দেখছে ওইটুকু সময়ের জন্য, কেন ও করছে একজন প্রফেশনাল কি করে বুঝবেন? এবং সেখানে বাড়িতে ঠিক কোন সিচুয়েশনে এটা করছে, তার থেকে কি পাচ্ছে, এটা একজন বাবা মা ছাড়া কি করে বুঝবে অন্য কেউ? এবং সেখানে আমরা যদি বাবা মাকে এম্পাওয়ার না করে দিই যাতে সে এটা পিক আপ করতে পারে, আমরা যদি ভাবি যে আমরা প্রফেশনাল, আমরা বুঝবো, কারণ এক্ষেত্রে আমার রিসোর্স লিমিটেড, আমরা বাচ্চাকে নিয়ে সারাক্ষণ কাটাচ্ছি না, একজন বাবা মা সারাক্ষণ সময় কাটাচ্ছে, তাহলে তারা যে অবজারভেশন করতে পারে সেটা কোনো প্রফেশনাল কখনো করতে পারে না। এবং এই যে অবজারভেশন যদি ঠিক থাকে তাহলে সেখান থেকেই বেরিয়ে আসবে যে এখানে আটকাচ্ছে, তাহলে এখানে ফোকাস করতে হবে। এখানে আটকালে 1 2 3 4 5 করে পুরোটা করলে হবে না। এই কমন সেন্স আনফরচুনেটলি প্রফেশনালদের কেউ দেয়নি, কারণ প্রফেশনালদের বলা হয়েছে যে বইয়ে যা শিখেছো এটা করবে, প্রফেশনাল কোয়ালিফিকেশন বা তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার এগুলো চলে যেতে পারে। একজন প্রফেশনালের এই রেজিস্ট্রেশন নাম্বার তাকে ডিফাইন করে না। একজন প্রফেশনাল যদি নিজে ভাবতে না জানে, সে একটা বাচ্চাকে হেল্প করবে কি করে, একজন বাবা মাকে হেল্প করবে কি করে? এই যে পুরো সিস্টেমটা রয়েছে না, সিস্টেমটার গন্ডগোল রয়েছে। এবং আজ আমরাই যদি এই সিস্টেমকে এক্সিট করে বেটার সিস্টেম না ফেলি, কি করে হবে? যদি এরকম হতো অটিজম বা অন্য কিছু, তার রাস্তা ক্লিয়ারলি জানা আছে,
1 2 3 4 5 করলে পৌঁছে যায়। সেখানে বলা যায় যে বস এই রাস্তাই ফলো করো, আকামো করো না, অন্য কোনো কিছু করো না। কিন্তু যেখানে রাস্তা কেউ জানে না, তাহলে সেখানে যদি সিস্টেমেটিক এক্সপ্লোরেশন না করা হয়, আমি কিন্তু র্যান্ডম এক্সপ্লোরেশন বলছি না, সিস্টেমেটিক এক্সপ্লোরেশন, আজ যেখানে পৌঁছেছে সেটা সিস্টেমেটিক এক্সপ্লোরেশন, যদি আমরা সেটা না করি এবং মেকানিক্যালি জাস্ট চাপিয়ে দিই, ইটস নট ওয়ার্ক। তাহলে যদি আমি দেখতে পাই কাজ করছে না, তবুও একই জিনিস করতে হবে, এটা তো মানুষের ধর্ম না। আমি একদম ডাইরেক্টলি বলছি, এটা হয়তো ডাক্তারের ভাষা না, আমার ডাক্তার হতে হবে না। আমি যদি বাবা মাকে এবং বাচ্চাকে সলিউশন দিতে পারি, সেটা কি হয়ে আমি জানি না। আজ আমি একগুচ্ছ জিনিস আমাকে জানতে হয়েছে, বুঝতে হয়েছে, সেগুলোকে মোল্ড করতে হয়েছে, কারণ আমি সিচুয়েশনের সাপেক্ষে যদি ওটাকে অ্যাড্রেস না করি হবে না। আজ সোনিয়া, আপনি আমাদের সাথে কাজ করছেন, আমাদের ধারণা কতটা পাল্টেছে আপনি দেখেছেন, আপনি নিজে এক্সপিরিয়েন্স করেছেন। আপনি গত 10 বছর অন্য সিস্টেমে কাজ করেছেন, সেখান থেকে এতটা আপনি চেঞ্জ করেছেন। আপনার এই আন্ডারস্ট্যান্ডিং কতটা পাল্টেছে, কি দেখেছেন, কি বুঝেছেন, প্র্যাকটিক্যাল ফিল্ডটার সম্বন্ধে কি বুঝেছেন, একটু যদি বলেন। আমার ধারণাটা পাল্টেছে তো অনেকটা বেশি পাল্টেছে। আমি যেটা অ্যাকচুয়ালি বুঝতে পেরেছি, আমি দুটো কথা বলবো পরপর। প্রথমে আমি একটু বলবো যে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে, আমরা যে সিস্টেমটা প্রথম থেকে মানে একটা বাচ্চাকে তুমি প্রথম থেকে যদি ধরে নাও যে হ্যাঁ এর অটিজম আছে, এ তো এটা করতে পারছে না, এ পারে না, তাহলে কোনোদিন সেই বাচ্চাটা আমাদের মানে বাকি বাচ্চাদের মতো হতে পারবে না। আমি সব থেকে প্রথম যখন একটা মা বাবা এখানে আসে, আমি সব থেকে প্রথম এটাই বলি যে যখন ওনারা বলেন ম্যাম ও তো ওদের মতো না, ওদের মতো মানেটা কি, কেন নয়, মানে এই কথাটার মানে কি, ও তো নর্মাল নয়। আমি এটাকেই সব থেকে প্রথম বলবো যে আমাকে সব থেকে আগে এই জায়গাটাকে সরাতে হবে। নর্মাল অ্যাবনর্মাল ডিফাইনটা কে করছে? আমরাই করছি। আমরা কি করে ভাবতে পারছি যে ওরা নর্মাল নয় বা এরা নর্মাল? আজকে আমি নিজের চোখে দেখেছি একটা স্কুলে যাওয়া ব্রিলিয়ান্ট ফার্স্ট হওয়া বাচ্চা যে জিনিসটা পারে না, একটা অটিজমের বাচ্চা তার থেকে 3 গুণ বেশি বড় একটা গুণ মুখে মুখে করে বলে দিচ্ছে। তাহলে আমি ডেফিনেটলি হয়তো নর্মাল না, বাট নর্মালের থেকে অনেক বেশি ভালো তো, আমরা সেটাকে কেন দেখতে পাই না? তো আমরা এই জায়গাগুলোকে ইগনোর করেছি। আমরা যদি এই বাচ্চাগুলোকে প্রথম থেকে একদম সাধারণের মতো জায়গায় এনে সাধারণের মতো ট্রিট করতে পারি, আর ওদের সমস্যাগুলোকে দেখে যদি ওই জায়গাটাকে ক্যাটার করতে পারি, অনেক বেশি ফল আমরা পাবো। আর এটার প্রসঙ্গে স্যার আমি আরেকটা কথা বলবো, আমাদের এখানে কাজটা অনলাইন অফলাইন দুটো বেসিসেই অ্যাকচুয়ালি হয়। অনলাইনেও আমরা বাচ্চাদের ট্রিটমেন্ট করাই, স্যারের সেশনও অনলাইনে বাবা মার জন্য হয়। তারপরে আমরাও সেই কিছু বাচ্চা আছে যারা ঝাড়খণ্ড থেকে আছে, বাংলাদেশ থেকে আছে, কানাডা থেকে আছে, এরকম বাচ্চাও আছে। এখানের বাচ্চাও প্রচুর আছে, অফলাইনেও প্রচুর বাচ্চা আসে, কেউ কেউ অনলাইন অফলাইন মিশিয়েও করে। তো আমি এটা জাস্ট আমার সার্ভে, এটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি এটা দেখতে পাচ্ছি যে বাচ্চাগুলোকে আমরা অনলাইনে অনেক বেশি মানে বেশি করতে পারছি, আমি অফলাইনে বাচ্চাটা ইমপ্রুভ হচ্ছে না বলবো না, অনলাইনে যে বাচ্চাগুলোকে করছি, যারা তার মা বাবা যাদের সাথে কাজ করছে, পুরোটা বাড়ি স্ট্রাকচারে নিজেদের মতো করে আমরা এখান থেকে সাপোর্ট দিয়ে দিচ্ছি, সেই বাচ্চাগুলোর ইমপ্রুভমেন্ট অনেক বেশি তাড়াতাড়ি আমরা দেখতে পাচ্ছি। তো এটার মানে এটা নয় যে অফলাইনে ট্রিটমেন্ট হচ্ছে না বা হয় না। আমি জাস্ট একটা জিনিসের জন্য বললাম, এই যে স্যার বললেন একটু আগে যে আমরা তো বাচ্চাটাকে 1 ঘন্টার জন্য দেখি বা 2 ঘন্টার জন্য ট্রিটমেন্ট করি, আলটিমেটলি বাচ্চাটা তো বাবা মার সাথে পুরো দিনটা কাটায়। এটাই কিন্তু একটা কারণ যে অনলাইনে যে বাচ্চাগুলোর সাথে আমরা শিখিয়ে দিতে পারছি, বাবা মা কাজ করছে, সেই বাচ্চাগুলো অনেক তাড়াতাড়ি এগোতে পারছে, রাদার দেন যখন বাবা মা এটা ভাবছে যে না ম্যাম আপনারা কাজ করুন, আমরা বাইরে বসে থাকছি। একদম এটাই বেশি কাজ হবে। এটা অনলাইনে যখন কাজ করা হচ্ছে, তার এনভায়রনমেন্ট আমরা দেখতে পাচ্ছি এবং সেই এনভায়রনমেন্টে কিভাবে সে কাজ করছে আমরা সেটা বুঝতে পারছি, এটা আমরা বুঝতে পারছি, আমরা তাদের ডাইরেক্টলি সেভাবে অ্যালাইন করতে পারছি। এটার যে ইম্প্যাক্টটা আজ আমরা নিজেরা বুঝেছি কতটা। যখন থেরাপির জন্য নিয়ে আসা হচ্ছে, কথাটা হচ্ছে এটা একটা আলাদা কন্ডিশন, এটা একটা ক্লিনিক সেটআপ এবং সেখানে অনেকগুলো জিনিস আছে, বাড়িতে সেই জিনিসগুলো নেই। তাহলে বাড়ির এনভায়রনমেন্টে আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে বাচ্চার সাথে অ্যালাইন করবেন, বাচ্চাকে কিভাবে নিজের অ্যালাইনমেন্টে আনবেন এবং
বাচ্চাকে কিভাবে এনগেজমেন্টের মধ্যে দিয়ে শেখাবেন, আজ কিন্তু আমরা এটা শিখতে পেরেছি। আজ আমরা শেখাতে পেরেছি আউটকামস একদম চোখে দেখতে পাচ্ছি, আউটরাইট বলছি চোখে দেখতে পাচ্ছি। ডেটা আমাদের কাছে আছে, কিন্তু ডেটা আলাদা করে দেখার দরকার পড়ছে না, কারণ ওটা সেলফ এভিডেন্ট। বাবা মার যে নিজেদের ট্রান্সফরমেশন আমরা দেখতে পাচ্ছি, যেখানে চারিদিকে সবাই বলেছে কিছু হবে না কিছু হবে না, আমরা দেখতে পাচ্ছি যে একজন বাবা মা হয়তো 7 বছর ধরে বাচ্চার সাথে কাজ করেছে, রেজাল্ট পায়নি, আজ 2 মাসের মধ্যে তারা বলছে এতটা ড্রামাটিক আউটপুট কোনোদিন দেখিনি। এবং এইভাবে যে হতে পারে কেউ বলেনি। আমি আমাদের বড়াই করার জন্য বলছি না, আমি এটা বলছি আজ আমাদের কাছে যেটা রয়েছে এতটা সুপিরিয়র, আপনি নিচে ট্রাই না করলে বুঝবেন না। এবং এই প্যারেন্টসদের যে এক্সপ্রেশন আমাদের কিভাবে মোটিভেট করে আমি বলতে পারবো না, ওটাই তো আমাদের পাওয়া। আমরা কাজ করছি কিসের জন্য? দেখুন, চারিদিকে ফ্লো করে বাকিদের মতো কাজ করে অনেক কিছু করা যায়, কিন্তু এই জিনিসটা পাওয়া যায় না। বাচ্চাদের সাথে যে এইভাবে কাজ করা হয়, এটা তো তাদের সেলফ কনফিডেন্স কেও এফেক্ট করে। আপনি ভাবুন যে একটা বাচ্চা যাকে পুরোটা উপর থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে, তার ভাবনা চিন্তা কোথায় পৌঁছবে? এই সেলফ কনফিডেন্স যদি এফেক্টেড হয়, ন্যাচারালি তার বাকি সবকিছু এফেক্টেড হয়ে যাচ্ছে। এবং বাবা মা যখন এই অপ্রেসিভ মোডে চলে আসছে, কেন আসছে? কারণ বাবা মা নিজে ফ্রাস্ট্রেটেড, তাহলে সে বেসিক্যালি কতটা প্রোডাক্টিভ হচ্ছে সেটা তো ভাবছে না, বরং সে নিজের ফ্রাস্ট্রেশনটা উল্টো বাচ্চার উপর ঢালছে। এই যে কনফিডেন্সের জায়গাটা, সেটা কতটা এফেক্ট করে একটু যদি বলেন। অনেকটা অ্যাকচুয়ালি। আমাদের অনেক কমপ্লেন থাকে বাবা মায়েদের হোক বা বাচ্চাদের নিয়ে, যে বাচ্চাটা সোশ্যালাইজেশন আসছে না। এত তো কাজ করছি ম্যাম, বাচ্চাকে নিয়ে আমি খেলাতে যাচ্ছি, আমি তো তাকে বাচ্চাদেরকে ডেকে এনে খেলানোর চেষ্টা করছি, কিন্তু আসছে না। আমি জাস্ট একটা ছোট্ট জিনিস বলবো, এই ধরুন আপনার সাথে আমি কথা বলছি, এই যে আমি আপনার সাথে আই কন্ট্যাক্ট করছি, কেন করছি? কারণ আমার ওই জায়গায় ওই কনফিডেন্সটা আছে, তাই আমি সেই জায়গাটা চোখে চোখ রেখে, যে কোনো মানুষ যখন কারোর সাথে কথা বলে তখন এই যে চোখে চোখ রেখে কথা বলা বা চোখে চোখ না রাখুক, এই যে কথা বলা, একটা রিপ্লাই করা, এটার মধ্যে দিয়ে কিন্তু কনফিডেন্সটা খুব বেশি ইম্পর্টেন্ট, কনফিডেন্সটা দরকার হয়। এবার ধরুন আমরা যে বাচ্চাটাকে ছোট থেকে হাইপার অ্যাক্টিভিটির জন্যই হোক বা অটিজমের কিছু সেন্সারি ইস্যুর কাজ করানোর জন্যই হোক, আমরা কিন্তু ফোর্সই করে থাকি। এটাই আমাদের টেকনিক্যাল জায়গার একটা মেন পয়েন্ট। বাচ্চাটা যদি জিম বলে বসতে ভয় পায়, তাকে আমরা দুদিক থেকে দুজনে ধরে জোর করে জিম বলটাতে কাজ করানোর চেষ্টা করি। তো আলটিমেটলি কিন্তু বাচ্চাগুলো ট্রমাটাইজ ছোট থেকে হয়ে আসে। এই জায়গাটা যখন ছোট থেকে হতে হতে বাচ্চা সেলফ কনফিডেন্স তো একদম ব্রেক হয়ে যায়, সেখানে গিয়ে বাচ্চাটা বড় হয়ে কারোর দিকে তাকিয়ে কথা বলতে পারছে না, বা না তাকিয়েও কথা বলতে চাইছে না, বা 4টে বাচ্চা যখন ওখানে নিজেদের মতো স্বতঃস্ফূর্ত ভাবে খেলা করছে, সে সেখানে গিয়ে খেলার সাহসটাই পাচ্ছে না। তার মধ্যে কনফিডেন্সটা থাকে না যে আমি যাব, ওরা আমার সাথে খেলবে, বা আমি কি পারবো, আমার গায়ে কাঁটা দিচ্ছে এটা বলার সময়। বাট এটা অ্যাকচুয়ালি ম্যাটার করে। এটা অনেক সময় দেখা যায় যে বাচ্চাগুলো অনেকটা ইমপ্রুভ করে গেছে কিন্তু ওই জায়গাটায় যেতে পারছে না, তাদের ক্ষেত্রে এটা এই এক্সপ্রেশনটা দেখা যায়। আর যারা করেনি তাদের ক্ষেত্রে হয়তো বোঝা যায় না, আমরা বুঝেই উঠতে পারি না যে বাচ্চাগুলোর ভেতরে কি চলছে। কিছু তো চলে, ওরা যে রিয়াকশন গুলো দেয়, ওরা যে চিৎকার করে, ওরা কান্নাকাটি করে যখন তখন, হঠাৎ করে রেগে যায়, মারধর করে, এমনি এমনি কোনো দিন কেউ করতে পারে? কিছু তো চলে তাদের ভেতর, কিছু তো হয়। তো এই জায়গাটা নিয়ে আমরা কোনোদিন ভাবিই না। আমরা ট্রিটমেন্ট দিই একটা পার্টিকুলার জায়গার ফোকাস করার জন্য, সেটা যে তার ফিউচারের কতটা জায়গা নষ্ট করে দিচ্ছে সেই জায়গাটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি কোনোদিনও ভাবি না। আমিও হয়তো ভাবিনি, একটা সময় বুঝিনি, অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করিনি, সিচুয়েশন ছিল না, এক্সপ্লোর করার সুযোগই পাইনি কোনোদিনও। এটাও একটা জায়গা বলবো। কেউ আপনাকে ধরিয়ে দেয়নি যে এটা করা যায়, আজ এখানে আপনি সেটা করতে পেরেছেন, তাই আপনি এটা করেছেন। এবং আজ যখন আপনি করেছেন, এই পরিবর্তনের সাপেক্ষে আমরা আউটকাম দেখতে পাচ্ছি। একটা বাচ্চার এই যে কনফিডেন্স আসবে, তার তো আগে ভাবতে হবে যে সে নিজেকে কম্পিটেন্ট ভাবছে কিনা। দেখুন, সে নিজে পারছিল না বলে তার সেন্স অফ কম্পিটেন্স এমনিতেই ল্যাকিং ছিল। চারিদিক থেকে সবাই তাকে বলেছে যে তুমি পারবে না,
এবং বাবা মাও এই জায়গাটা মেনে নিয়ে ধরে নিয়ে তার উপর আরো প্রেশারাইজ করেছে এবং যত সে পারেনি তত আরো বলেছে পারিস না পারিস না পারিস না। তাহলে কনফিডেন্স গুড়িয়ে গেছে। তাহলে এক্ষেত্রে তার পার্সোনালিটি কোথা থেকে তৈরি হবে? সেখানে সে বাকিদের সাথে যে মিশবে, আমরা তো মিশি অ্যাজ ইকুয়ালস, আমি তো ইকুয়াল না আগে জানি, তাহলে আমি চুপসে থাকবো, এটাই স্বাভাবিক। আর সেখানে আমরা বলছি যে দেখো বাচ্চাটা কথা বলছে না, বাচ্চাটা সোশ্যালাইজ করছে না, বাচ্চাটা রেসিপ্রোকেট করছে না। কিন্তু ভুলটা কোথায়? আমরা যদি আজ না বুঝি, একটা সময় আমরাও বুঝতাম না, কিন্তু আজ আমরা যদি না বুঝি এটা কিন্তু দোষ হবে। আপনি ভাবুন যে আপনার বাচ্চা, তার থেকে আপনি যা গোছাতে চান আপনি সেটা নিয়ে ভাবছেন, কিন্তু বাচ্চাটার কোথায় স্ট্রাগল, কোথায় সাপোর্ট লাগবে আপনি যদি সেটা না বোঝেন, চারিদিকে যারা প্রফেশনাল তারা যদি সেটা না বোঝেন, ভাই আমরা কি করছি? আমি ডাইরেক্টলি এভাবে বলছি, আমার আজ এটা ভেবে কান্না পায়, আজ আমি যে কথা বলছি আমি ইমোশনাল হচ্ছি, কথাটা বুঝুন, অসহায় লাগে, জাস্ট অসহায় লাগে, আমি এতটা বলছি। এটা আয় করা না আয় করা ব্যাপারই না। কারণ আমরা যদি প্র্যাকটিক্যাল সিনারিওটার দিকে তাকিয়ে না দেখি, ভাই কি করছি? দেখুন, ডেটা গুরুত্বপূর্ণ আমি মানছি, কিন্তু দাঁড়ান, মানুষ তো ইমোশনাল বিংস। আমরা চারিদিক থেকে যা দেখি, যা বুঝি, আমরা সেটার সাথে না কানেক্ট করি, প্রত্যেকে কানেক্ট করি। আমি যা বলছি, আপনি আমায় কোনোদিন হয়তো দেখেননি সামনাসামনি, আপনি আমার সাথে কানেক্ট করছেন, আমি আপনাকে কোনোদিন দেখিনি, আমি কানেক্ট করছি। মানুষের কানেকশন এভাবে হয়। কিন্তু আমরা যদি সেখানে ভাবি যে বাচ্চাকে 1 2 3 4 5 করে মেকানিক্যালি একটা জিনিস করলে হয়ে যাবে, মানুষের ডেভেলপমেন্ট এত সহজ না। এবং এর মধ্যে যতগুলো ফ্যাসেট আছে সবগুলোকে অ্যালাইন না করলে, সিস্টেমেটিক্যালি অ্যালাইন না করলে, তার যে অ্যাকচুয়াল ডায়নামিক্স আমরা যদি না বুঝি, ওই তার থেকে 3খানা বুঝেছি ওটা নিয়ে কাজ করবো, ডাজ নট ওয়ার্ক। সুতরাং জায়গাটা বুঝুন যে আউটকাম সম্ভব। চারিদিকে হয়তো আপনাকে বলেছে যে অটিজমে ভালো হয় না, আউটকামস আসে না। কোথায়? আমরা তো অন্যরকম দেখছি, এবং কিভাবে দেখছি আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। কোথায় বাকিরা গন্ডগোল করছে বুঝিয়ে দিচ্ছি। বাকিরা বলে না, আমরা নিজেরা এই দোষ করেছি, আগে এটা বুঝুন। সুতরাং আজ আমি বেটার রাস্তা পেয়েছি, আমি আপনাকে বেটার রাস্তা দিচ্ছি। কাল আরো বেটার রাস্তা পাবো, সেটার খোঁজে কনস্ট্যান্টলি কাজ করছে। এবং সেখানে এই যে স্ট্রাগল, আমি যদি আপনাদের সাথে এই স্ট্রাগল অ্যালাইন না করি, আমি প্রফেশনাল, আমি এই শিখেছি, আমি এই করব, আপনি কি করছেন গ্যা ভার্মে, মানে কি কথাটা হচ্ছে, সেখানে বাবা মা ঠিক কাজ করবেন এটা এক্সপেক্টেড না, আগে এটা বুঝুন। কারণ সে যা জানে সে সেটা করছে, সে যা মানে সে সেটা করছে। বাচ্চা নিজেকে যতটা কম্পিটেন্ট ভাবে সেটা করছে। কিন্তু আমি যদি সিম্পলি না ভাবি যে আমি মানুষদের নিয়ে ডিল করছি, আমি রোবটদের নিয়ে ডিল করছি না, আমি গিনিপিগসদের নিয়ে ডিল করছি না, আমি ডাইরেক্টলি বলছি, দেখুন কাউকে কাটার জন্য বলছি না, আমি বলছি চোখ খুলে দেখুন, আমি বলছি চোখ খুলতে শিখুন, আমি এটুকু বলছি। একটা জিনিস কেন হচ্ছে তার কারণ মেকানিক্যালি বলে দেওয়া যাবে না, আপনাকে ওখানে মাথা লাগাতে হবে এবং ওই আনসার্টেনিটিতে ডুব দিতে হবে যে সেখানে যে কারণটা ভাবছি ঠিক হতেও পারে, নাও হতে পারে, হলে কি না হলে কি। মজার কথা হচ্ছে যখন লেগে যাবে আপনি না আউটকামস এর ডিফারেন্সটা চোখে দেখতে পাবেন, আলাদা করে কোনো ডাউট থাকবে না, কারণ যে মাত্র মিলে গেল আউটকাম চলে আসবে। সোনিয়া, আমি বলুন যে বাবা মার থট প্রসেসের কতটা রোল রয়েছে? অনেকটা বেশি। আমি এটা নিয়েই জাস্ট ভাবছিলাম বলবো যে আমাদের সব থেকে বড় যেটা মেজর ইস্যু এই বাচ্চাগুলোর ক্ষেত্রে আটকানো, সেটা হচ্ছে সব থেকে প্রথমেই এটা ভেবে নেওয়া যে অটিজম আছে, অটিজমে এই এই জিনিসগুলো হয়, ওর এই প্রবলেমগুলো আছে। এই জায়গাটা যখনই আমরা অ্যাকসেপ্ট করে নিতে থাকি, তখনই আমরা এর পরের জায়গাটা ভাবার জায়গাটাই আর আসে না। তখন প্রথম থেকেই হ্যাঁ এই প্রবলেমটা আছে, ও তো এরকমই, তাহলে আমাকে এই ট্রিটমেন্ট গুলোই তার সাথে দিতে হবে। তাকে আমি কোনোদিনও ইমোশনালি বোঝারই চেষ্টা করি না বা ভাবারই চেষ্টা করি না। তো বাবা মার ক্ষেত্রেও এটা একটা জায়গা, অ্যাকচুয়ালি ওনারাও ছোটবেলা থেকে যখন
চারিদিক থেকে এই জায়গাটা শুনতে থাকে, তোমার বাচ্চা এই, তোমার বাচ্চা ওই। আমি ওনাদেরও দোষ দিতে পারবো না, ওনারা হয়তো সেই সাপোর্টটা বা মেন্টালি জায়গাটা সাপোর্ট কোনোদিনও পাননি কারোর কাছে, কারণ ওনারা যখন চারিদিক থেকে এই জিনিসগুলো শোনার পর থেরাপি সেন্টারে যায়, সেখানেও একই কথা বলা হয়, থেরাপিটা তো করতেই হবে, এটা চলবে, কিন্তু বাচ্চাটা কিন্তু ঠিক হবে না। এই একটা জায়গা, সেখানে তো ওনারা ওইখানে অলরেডি ভেঙে যান। সেখানে আমি ওনাদেরকে কিভাবে বলবো যে ওনারা ভালোবেসে সেই বাচ্চাটার সাথে তারপরেও মিশতে পারবে? তো এই জায়গাটা ওনারাও যদি একটুখানি এই সাপোর্টটা পেতেন কোথাও আগে থেকে, আমার মনে হয়, যেটা এখন যখন বাবা মারা পাচ্ছেন আমাদের এখানে অনেক বেশি কনফিডেন্ট। এখন আমাদের এখানে যে বাবা মারা আছে তারা নিজেরা তাদের বাচ্চার ট্রিটমেন্ট ফিক্স করে, আর সেটা আমাদের এসে বলে যে ম্যাম ওনা আগের দিন এই জিনিসটা করছিল, তো আমার মনে হলো এটার জন্য এই কারণটা হচ্ছে, তো আমি এটার পর এটা অ্যাপ্লাই করে দেখলাম, ও কিন্তু এই জায়গাটা আমাকে রেসপন্স করলো। তো এই জায়গাটা অনেক বড়, এই জায়গাটা, এই থট প্রসেসটাই অ্যাকচুয়ালি বাবা মার গ্রো আপ করতে পারে না, করতে দেওয়া হয় না অ্যাকচুয়ালি, আমরা করতে দিই না, আমরা কোথাও গিয়ে তাদেরকে সাপ্রেস করে দিই। আমরা এই একটা জায়গা সুপিরিয়র, এই ভাবনাটা যে কতটা খারাপ ভাবনা বলতে পারবো না। আজ একজন বাবা মা হিসেবেও আপনি বাচ্চাটা বেটার বোঝেন, এই ধারণা কতটা ইনফিরিয়ার বলতে পারবো না। দেখুন, বাবা মারা আশার খোঁজে তারা চারিদিকে যায় এবং ধাক্কা খায়। যেখানে তারা নিজের আশাটা ঢালতে যায় সেখানে ঝাড় খায়, এবং তারা এই ঝাড়টা খাওয়াটাই স্বাভাবিক, কারণ তারা নিজেরা বাঁচতে জানে না। কোনটা ঠিক কোনটা ভুল যদি আপনারা না ভাবতে জানেন, না বুঝতে জানেন, হবে না। এবং আমরা যখন আপনাদের সাথে কাজ করি, আমরা এই জায়গাটা ডাইরেক্টলি আপনাদের বুঝতে শেখাই। আমরা এটা আজ করি না যে আমরা এটা বলছি আপনি চোখ বুঝিয়ে এটা ফলো করুন, আমরা আমাদেরকে প্রশ্ন করতে শেখাই, বলি যে এটা করুন, করে আপনি এক্সপিরিয়েন্স করুন, তারপর যদি আপনার মনে হয় আপনি অবশ্যই এর থেকে ডিবেট করুন, কিন্তু আপনি আগে ট্রাই আউট করুন। আপনি অবশ্যই সেখানে প্রশ্ন করুন, আমরা কোথাও না করছি না, কিন্তু আপনারা না ভাবতে শিখলে হবে না, এবং আমরা আপনাকে ভাবতে শেখাতে চাই। কারণ দেখুন, চারিদিকে আপনি সলিউশন খুঁজছেন, কিন্তু আপনি যদি রেডি না হন, আপনি যদি না বুঝতে পারেন, আপনি কি করে হেল্প করবেন বাচ্চাকে? দোষ আপনার না, কারণ প্রফেশনালরা আপনাকে ম্যাচিওর করে দেয়নি, প্রফেশনালরা আপনাকে গাইড করে দেবে, সেরকম প্রফেশনালি আপনি পাননি। আপনি তো চারিদিকে এই প্রফেশনাল ওই প্রফেশনাল কার কাছে যাবেন সেটাই বুঝতে পারেননি। এবং অন্যদিকে প্রফেশনালরা আলাদা আলাদা সেকশনে স্প্লিট, তার কারো কাছে না পুরো পিকচারটা নেই, এটা খুব আনফরচুনেট। এবং যদি পুরো পিকচারটা না আসে, হবে না। আজ আমরা যে কাজ করি, সোনিয়া আপনি মানবেন যে আমাদের বিহেভিয়ারাল টিম, আপনাদের সেন্সারি টিম, আমি নিচে পুরোটা এক হয়ে কাজ করি। আমাদের কাজ করার মধ্যে প্রচুর নন মেডিকেল পার্সোনাল রয়েছে যাদের রোল ইনভ্যালুয়েবল, এবং সেটা ছাড়া হতো না। বাচ্চার সাথে কিভাবে ডিল করবে, বাবা মার সাথে কিভাবে ডিল করবে, এই পুরো জিনিসের একটা ফ্লো, আলাদা একটা ডায়নামিক্স। এবং আমাদের টিমে যতজন ক্লিনিশিয়ানের থেকে নন ক্লিনিশিয়ান অনেক বেশি। কেন? পুরোটা একটা সিস্টেম, পুরো সিস্টেমটা না দাঁড় করিয়ে আমি যদি মাঝখানে একটা কম্পোনেন্ট দাঁড় করাই, হবে না। সুতরাং আজ যদি আমি বলি, কাজ করার অনেক জায়গা রয়েছে, কিন্তু সেখানে আমরা আমি অমুক থেরাপিস্ট, আমি অমুক প্রফেশনাল, ওই গন্ডি থেকে যদি আমরা না বয়ে রই না, হেল্প করতে পারবো না। আজ আমি আপনাকে বলতে পারবো না। এক সময় ডাক্তার ছিলাম, এটুকু বলতে পারি। আজ আমি ডাক্তারের সাথে যে কতগুলো জিনিস মিশেছে বলতে পারবো না, এবং ওগুলো প্রত্যেকটা এসেনশিয়াল কম্পোনেন্ট, বাকিরা ওই পর্যন্ত যেতে পারে না। কারণ স্পেকট্রামটা এতটা ওয়াইড না, বাকিদের রেঞ্জ হয় না। তার মানে নিজেকে এক্সপ্যান্ড করা। আজ অ্যাজ প্যারেন্টস যদি নিজেদের রেঞ্জ আপনারা এক্সপ্যান্ড না করেন, আপনি রেজাল্ট পাবেন না, বলেই দিচ্ছি। এবং সেটার জন্য সিস্টেম্যাটিক হতে হবে, এবং সিস্টেম্যাটিক্যালি যদি আমরা এগোই না, দেখুন যে কোনো প্রবলেম আমি যদি তার রুট অ্যানালাইজ করি, এটা তারপর এটা তারপর এটা তারপর এটা, যদি ফ্লোটা ধরতে পারি এবং ফ্লোতে অমুক জায়গা আটকাচ্ছে ধরতে পারি, সেখানে এফার্ট দিই, জিনিসটা ওখান থেকে নেক্সট স্টেজে চলে যাবে। আবার যদি আটকায়, আমাকে ক্লিয়ারলি বুঝতে হবে এখানে আছে, এবার এটা। তাহলে সিস্টেম্যাটিক্যালি যদি বাচ্চাকে এবং যে কাউকে, প্যারেন্টকে, প্রফেশনালকে, যে কাউকে সাপোর্ট দেওয়া যায়, আউটকাম সম্ভব। আজ আপনি যদি প্রফেশনাল হয়ে
এতটা পর্যন্ত শুনে থাকেন, বুঝুন যে চারিদিকে এতদিন যা করছিলেন বোধহয় কোথাও ভাবনা চিন্তা পাল্টানোর দরকার আছে। যদি আপনি মনে করেন যে আমাদের সাথে কাজ করতে চান, যোগাযোগ করবেন, কি করা যায় না করা যায় ওয়ার্কআউট করব। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে একজন প্যারেন্ট কিভাবে করবেন, আমাদের সাথে অ্যাসোসিয়েট করুন না করুন, তাকে কোথায় সাপোর্ট করা যায় একটু ভাবুন, একটু দেখুন। আজ আপনি যদি প্যারেন্ট হন, একটু ভাবুন আপনি কিভাবে আপনার বাচ্চাকে সাপোর্ট করতে পারেন। কারণ আপনার বাচ্চা আপনার থেকে সাপোর্ট চাইছে, যতক্ষণ না আপনি তার যোগ্য হয়ে উঠছেন আপনি সেই রেজাল্ট পাবেন না যে আপনি চাইছেন। কারণ সেখানে আপনি নিজেকে আজ আপনি যা আছেন তার থেকে বড় করবেন, তারপর রেজাল্ট পাবেন। রেজাল্ট পাওয়া অত সহজ না। আমি যে আপনাকে এত সহজে রেজাল্ট দেখাচ্ছি, ওটার ব্যাকগ্রাউন্ডে একটা ইঞ্জিন রয়েছে, তারপর সহজ হচ্ছে, তার আগে কিন্তু সহজ না। এবং ওটা করবেন তারপর পাবেন। সাকসেস ইজ অলওয়েজ পেড ফর ইন অ্যাডভান্স, আগে এটা জানুন যে কোনো কিছুতে। আজ আমি যে সাকসেসের গল্প বলছি তার পেছনে আমাদের 6 বছর ধরে আনটায়ারিং এফার্ট দিতে হয়েছে, তবে গিয়ে আজ একটা মিনিমাম জায়গা দাঁড়িয়েছে। মিনিমাম জায়গা বলছে এটাকে, কারণ এটা আরো এগোবে এবং এটা ডাইনামিক একটা সিস্টেম। জেনারেলি আপনি চারিদিকে দেখেন স্ট্যাটিক সিস্টেমস, এবং সেখানে ওটা অন্য কোনো কন্ডিশনে অ্যাডাপ্ট করতে জানে না। আজ আমাদের সিস্টেম পুরোপুরি অ্যাডাপটিভ, এবং সেটাকে করতে আমাদের সব থেকে বড় লিমিটেশন থেকেছে হিউম্যান থট প্রসেস। আমি যদি থেরাপিস্টদের কথা বলি, প্যারেন্টদের কথা বলি, দেখুন আমরা চারিদিকে যা দেখি ওটাকে ঠিক, ওটাকে ডিফল্ট হিসেবে ভাবি, তার থেকে সরা সহজ না। কিন্তু আমি যদি একই জিনিস করি আর অন্য আউটপুট পাবো ভাবি, এটা তো হবে না। তাহলে আমি যদি অন্য আউটপুট পাই, আমি যদি অন্য আউটপুট চাই, তাহলে আমাদের ভাবনা পাল্টাতে হবে, রাস্তা পাল্টাতে হবে। আমরা সেটা করেছি এবং সেটা সিস্টেমেটিক্যালি করেছি, রেজাল্টস আমরা চোখে দেখতে পাচ্ছি। সোনিয়া, আমাকে বলুন যে আপনার টিমে বিভিন্ন জন রয়েছেন, আমাদের বাকি টিমসে বিভিন্ন ক্লিনিশিয়ানস রয়েছেন, তাদের সাথে আপনার কাজ করে কি এক্সপিরিয়েন্স এবং সেখানে আমাদের ডাইনামিক্সটা কিরকম থাকে? সবাই নিজেদের মতো কাজ করে নাকি তার মধ্যে একটা ইন্টার রিলেশনশিপের একটা স্ট্রং ডাইনামিক্স রয়েছে? হ্যাঁ, এক্স্যাক্টলি। এই জায়গাটায় আমি একটা কথা বলবো যে আমাদের এরকম একটা ধারণা থাকে, বাবা মায়েদের ক্ষেত্রেই বলছি, যে বাচ্চাকে নিয়ে কোনো একটা জায়গায় গেল, এখানে বিহেভিয়ারাল থেরাপিটা খুব ভালো হয়, ওই ইনস্টিটিউটে অকুপেশনাল থেরাপিটা করাবো। বা ধরুন আরো একটা জায়গা আমি যদি বলি যে ম্যাম ওর না এই সেন্সারি ইস্যুসটা আপনার জন্য ঠিক হয়েছে, মানে সেন্সারি থেরাপি করে আমার এই জায়গাটা চলে এসছে, বিহেভিয়ারাল থেরাপি করে না ও মারধরটা বন্ধ করে দিয়েছে, বা আই কন্ট্যাক্টটা বেড়ে গেছে, এবিএ থেরাপি করে আই কন্ট্যাক্ট বেড়ে গেছে, আমার বাচ্চার সিটিং বেড়ে গেছে। অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা সেটা না। আমরা যে আমাদের এখানে যারা বিহেভিয়ারাল থেরাপিস্ট আছে, যারা সেন্সারি জায়গাটা নিয়ে কাজ করছেন, আলটিমেটলি শুধু আমরা না, যে কোনো কেউ, একটা সাইকোলজিস্ট যখন একটা বাচ্চার সাথে কোনো কাউন্সেলিং করে, আমাদের কিন্তু আলটিমেটলি গোল একটাই থাকে, আমরা কিন্তু বাচ্চার ওই একটা জায়গা নিয়েই কাজ করি। আজকে সেন্সারির যে জায়গাগুলোয় প্রবলেম থাকে, আমরা সেই জায়গাটায় বাচ্চাকে ব্যালেন্স করতে সাপোর্ট দিই। আমরা কিন্তু ওই প্রবলেমগুলো ঠিক করার জন্য কাজ করি না, আমরা কিন্তু কাজ করি বাচ্চাটাকে ওই প্রবলেমগুলো অ্যাডজাস্ট করে বাচ্চাটা যাতে সমাজে আরো এগিয়ে যেতে পারে সেটার জন্য। সেম অ্যাজ বিহেভিয়ারাল থেরাপিও কিন্তু তাই। একটা বাচ্চার যখন বিহেভিয়ারাল ইস্যুস হচ্ছে, সে চিৎকার করছে, রাগ করছে, মারধর করছে, কামড়াচ্ছে, এমনি এমনি তো করে না, কোনো একটা কারণ থাকে। আমরা কিন্তু বিহেভিয়ারাল থেরাপিস্টরা কিন্তু ওই জায়গাটাকে সাপোর্ট দেয়, সেই জায়গাটাকে সাপোর্ট দিয়ে বাচ্চাটাকে সেই জায়গায় রিল্যাক্সেশন ফিল করিয়ে তাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো আলটিমেটলি কিন্তু কোঅর্ডিনেশন থাকতেই হবে, একসাথেই কাজটা করতে হয়, আলাদা কিন্তু হয় না। আমরা সেন্সারি থেরাপির কাজ আলাদা করছি, আমরা এই ইমপ্রুভমেন্টটা দিচ্ছি, বিহেভিয়ারাল থেরাপিস্টরা কিন্তু ওই ইমপ্রুভমেন্টটা দিচ্ছে। আলটিমেটলি এটা নয়। আমার সেন্সারি থেরাপির ইমপ্রুভমেন্টটা যদি বাচ্চা ইমোশনালি না অ্যাকসেপ্ট করে, তাহলে কোনোদিনও আসবে না। আর সেম অ্যাজ ইমোশনালি জায়গাটা অ্যাকসেপ্ট না করলে বিহেভিয়ারাল থেরাপির ইমপ্রুভমেন্টও আসবে না। তো কাজ আলটিমেটলি আমাদের একসাথেই করতে হবে, একই জায়গায় করতে হবে। আজকে যদি একটা বাচ্চা দেখা গেল থেরাপিটা করতে গিয়ে এই জায়গাটা প্রবলেম হচ্ছে, আজকে তো বিহেভিয়ারাল থেরাপি তো সেই জায়গাটারই প্রবলেম হলে, তাহলে আলটিমেটলি তো আমরা সেম জায়গা নিয়েই কাজ করছি। তো আমাদের এখানে ইনস্টিটিউটে সেই জন্য
প্রত্যেকটা বাচ্চার সাথে যখন কাজ করা হয় সেই বাচ্চাটাকে নিয়ে আমরা রীতিমতো সপ্তাহে প্রত্যেক মানে 2 থেকে 3টে দিন সেই বাচ্চাটাকে নিয়ে আমরা কথা বলি, সেই বাচ্চাটার ইমোশনস নিয়ে আমরা আলোচনা করি। আমরা শুধু সেই বাচ্চার প্রবলেম নিয়ে আলোচনা করি না, সেই বাচ্চার সব জায়গাটা নিয়ে আমরা একসাথে আলোচনা করি। সেখানে শুধু সেন্সারি থেরাপিস্ট বা বিহেভিয়ারাল থেরাপিস্ট আলাদা থাকে না, আমাদের সব একসাথে থাকে, একসাথে মিলে সেই বাচ্চার জন্য ডিসিশন নেওয়া হয় যে তাকে কিভাবে। যারা রয়েছে তাদের থেকে আমরা যে ইনপুট গুলো পাই সেটা ছাড়া আমরা অ্যাকচুয়ালি কাজ করতে পারবো না, কারণ তারা যখন প্যারেন্টস এর সাথে ইন্টারঅ্যাক্ট করছে, প্র্যাকটিক্যাল ইনপুটটা তারা এই যে জায়গাটা, সেখানে অ্যাকচুয়াল সিনারিও আমি যদি না জানি হবে না। আজ আমি যখন একটা বাচ্চার সাথে ডিল করি, আমি কিন্তু সোনিয়ার থেকে ইনপুট নিই, এই বাচ্চাটার কি দেখছেন, কি বলছেন, কোথায় কাজ করে কি আটকাচ্ছে, কি দেখছেন, এবং সেখানে ডাইরেক্টলি আমরা স্টোরি পাই। একইভাবে যখন আমরা নিত্যানন্দ বা আমাদের যারা বিহেভিয়ারাল টিমে রয়েছে তাদের সাথে কথা বলি, আমরা স্টোরি পাই, এবং সেখানে এই স্টোরিগুলো কানেক্ট করলে না একটা সিঙ্গল অ্যাকচুয়াল আন্ডারলাইন রিয়ালিটি বেরিয়ে আসে, যেটার বেসিসে কাজ করতে হয়, যেটা প্রফেশনালরা কাজ করতে ভুলে গেছে। কেন? তারা না এইটুকু দেখতে পায়, এটুকু দেখছে, এটা কুনিয়ে পড়ে আছে, না হবে না। বেশিরভাগ লোক তো আনফর্চুনেটলি গোল সেটিং করে কাজ করতেই জানে না, এবং দূরেরটা আগে ভাববো তারপর ওটাকে সিস্টেমেটিক্যালি ভাঙবো, তারা জানেই না। আলাদা আলাদা জিনিসের দূরের জিনিস একসাথে অ্যালাইন করব ভাবাই যায় না, এবং সেটা আলাদা প্রফেশনাল, আলাদা ব্রাঞ্চে ট্রেন্ড এরকম লোকজন অ্যালাইন করতে পারছে, তাদের নলেজ গুলো দেখাই যায় না। এবং এই জায়গাটা আমাদের সিমলেস করতে পুরো অর্গানাইজেশনাল ডায়নামিক্স পাল্টাতে হয়েছে। আমি যে ভাষায় আপনার সাথে কথা বলছি, এই ভাষাটা আমাদের ডিফল্ট ভাষা। চারিদিকে গিয়ে দেখুন, আপনি এমন সব টেকনিক্যাল জার্গন শুনবেন যেগুলো খায় না মাথায় দেয়, আপনি জানেন না, এবং সেগুলো যে বা যারা বলছে তারা তো হাইফাই কিছু হতেই হবে, তাদের হাতে রেজাল্ট নেই, তারা বড় বড় কথা বলছে, তারা আপনাকে দোষ দিচ্ছে এবং আপনাকে ফ্রাস্ট্রেট করছে, আপনাকে ডাইরেক্ট বুঝিয়ে দিচ্ছে কিছু হবে না, মানে তার করার ক্ষমতা নেই, এবং সে এক্সপার্ট। এবং সেখানে নিজেদের মধ্যে কোনো অ্যালাইনমেন্ট নেই, সেখানে আলাদা আলাদা প্রফেশনাল যে যার নিজের মতো কাজ করছে, এবং সেটা নাকি থেরাপি, এবং সেটা নাকি ইন্ডিভিজুয়ালাইজড, এবং বাচ্চার তাতে রেজাল্ট আসবে। কতদিনে কি রেজাল্ট না সেটা কিন্তু তারা বলতে পারবে না, কিন্তু তারা এক্সপার্ট। আজ সেই এক্সপার্ট আমরা হতে চাই না, সেই এক্সপার্টের জায়গা আমরা এমনি এমনি পেয়ে গেছিলাম। আমরা যখন এই প্রফেশনাল রয়েছে, আমাকে অন্য কাউকে বলতে হবে না, ওই রং নেওয়ার জায়গা আমি এমনিতেই পেয়ে গেছিলাম। কারণ তাতে কি হবে? তাতে বাস্তব পাল্টে যাবে, এবং আমি যদি বাস্তব না পাল্টাতে পারি তাহলে আমি কি? আজ আমার বর্তমান পরিস্থিতি যা, একজন পেশেন্ট বা একজন ফ্যামিলি মেম্বার যে আমার কাছে আসছে, সে যে বর্তমান পরিস্থিতিতে রয়েছে, সেখানটা আমি যদি তার ডিজায়ার্ড সিচুয়েশনে নিতে না পারি, আমি যদি বলি দেখো তুমি কি চাইছো ডাজ নট ম্যাটার, তোমাকে 1 2 3 4 5, মানে এটা মানে কি? এটা এক্সপার্টাইজের নমুনা? আমি জানি না, আমি সেই এক্সপার্ট হতে চাই না, হয়ে গেছিলাম, আজ সেখান থেকে ছেড়ে বেরিয়েছি। ছেড়ে বেরোতে স্ট্রাগল করতে হয়েছে, বহু জিনিস যা পেয়ে গেছিলাম ছেড়ে আসতে হয়েছে, কারণ ওটার সাথে অ্যাটাচড। কিন্তু আজ যা পেয়েছি বলতে পারবো না। আজ যখন ওই প্যারেন্টস, আজ যখন ওই বাচ্চাগুলো তাদের জাস্ট পাওয়াটা তুলে ধরে, আর কিছু চাইতে হবে না, এতটা বলছি। এবং আমি বলছি এই পুরো জিনিসটা একটা সিস্টেম, সবাই মিলে যখন আমরা একটা কমন গোল নিয়ে কাজ করছি, এবং কতটা এগোচ্ছি না পুরোটা মেজার করে, এবং তার মধ্যে হিউম্যান ইমোশনকে সঠিকভাবে জায়গা দিয়ে, মানে ডেটাও রয়েছে, ইমোশনও রয়েছে, একটাকে ছেড়ে আরেকটায় যাওয়া যাবে না। আমি যদি ডেটা বেসড ফ্রেমওয়ার্ক স্ট্রাকচার্ড ভাবে না রেখে আমি শুধু ওই ইমোশনের কথা বলি না, ইমোশন বয়ে যাবে, কোথাও পৌঁছবেন না। আবার অন্যদিকে আমি ডেটায় রয়েছে অথচ প্র্যাকটিক্যাল রিয়েলিটি দেখতে পাচ্ছি না। গুগল ম্যাপস আমাকে একটা বাড়ির সামনে এনে দাঁড় করিয়েছে, বলছে যে এটা হচ্ছে বাড়িটা, যেখানে আমি দেখতে পাচ্ছি 2টো বাড়ি আগে ছিল ওই বাড়িটা। আমি ওই বাড়িটায় ঢুকে বলবো না, আমায় ডেটা বলেছে ওইখানে, তাই এই বাড়িটা। খায় না মাথায় দেয়, কি জিনিস ভাবতে
আমরা এটুকু কমন সেন্স অ্যাপ্লাই করবো না? তাহলে এক্ষেত্রে আপনি যদি নিচে না ভাবেন, রেজাল্টস আসবে না। রেজাল্টস এইভাবে আসে না। রেজাল্টস নিয়ে কে কাজ করছে? উত্তর হচ্ছে আপনি পে করছেন সেশনের জন্য, পাচ্ছেন সেশন। পে করেননি রেজাল্টের জন্য, পাচ্ছেন না রেজাল্টস। আমরা একদম রেজাল্টস এর দিকে পাখির চোখ করে কাজ করি, এবং আজ আমরা যখন কাজ করি আমাদের প্রোগ্রামে ডাইরেক্টলি আমরা কমিটমেন্ট দিয়ে থাকি এই প্যারামিটারে আমরা প্রথম 3 মাস এটা নিয়ে কাজ করব, তারপর এটা নিয়ে, তারপর এটা, তারপর এটা। এবং যখন আমি ওটা নিয়ে কাজ করছি ওই প্যারামিটারে মেজারেবল রেজাল্টস আপনাকে দিতে পারবো। কথাটা হচ্ছে আমি যদি আপনাকে মেপে ডিফারেন্স না দিতে পারি তাহলে কোথাকার এক্সপার্ট আমি? এবং এই জায়গায় একজন মিলে হবে না। আমাদের যখন একটা বাচ্চার সাথে কাজ করা হয় পিছনে কতগুলো লোকের টিম আপনাকে বলতে পারবো না। এবং সেখানে বাবা মার সাথে অ্যালাইনমেন্টে থেকে কাজ করা, যদি অতটা না করি রেজাল্টস দেওয়া যাবে না। এবং রেজাল্টস যে দেওয়া যায় আমরা দেখেছি, আপনাদের দেখিয়ে দিতে পারবো। সেই প্যারেন্টসের সাথে কথা বলিয়ে দিতে পারবো, ডাইরেক্টলি কথা বলিয়ে দিতে পারবো, এতটা বলছি। সুতরাং তাদের এক্সপিরিয়েন্স ডাইরেক্টলি আপনি তাদের মুখে শুনে নিতে পারবেন। আমাদের চ্যানেলে এরকম বেশ কিছু জিনিস দেওয়া থাকবে, একটু সময় দিন, আমরা সেগুলো ওপেনলি তুলে ধরবো। কিন্তু কথাটা হচ্ছে আমি আপনার সামনে যেটা ফেলছি সেটা একটা আঙ্গিক। আজ আমরা যদি পরিস্থিতি না পাল্টাই, পরিস্থিতি এমনি পাল্টাবে না। সুতরাং আজ আমি বলছি আমাদের মানুষ হতে হবে, বাবা মাকে মানুষ হতে হবে, এবং বাচ্চাকে মানুষ করার জায়গায় বাচ্চাকে কোথায় সাপোর্ট করা যায় সেটা ভাবতে হবে। রেজাল্ট সম্ভব। আপনার বাচ্চা যে স্টেজে থাকুক আউটকাম সম্ভব, যে বয়সে থাকুক আগে জানুন আউটকাম সম্ভব। কিন্তু তার জন্য আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মেথডিক্যাল হতে হবে, কমন গোল সেট করতে হবে, সেটা টাইম ফ্রেমের সাথে অ্যাটাচ করতে হবে, সেটা এগোচ্ছি কিনা দেখে বুঝে সিস্টেমেটিক্যালি কাজ করতে হবে। ভাই আমি যা বলছি একটাও রকেট সায়েন্স বলছি, এটা করা যায় না। কিন্তু এটা করতে গেলে আমাদের বইয়ে যা বলেছে ওটুকুতে করব, সরি বস এটা হচ্ছে না। আমি যদি প্র্যাকটিক্যাল গ্রাউন্ড রিয়েলিটি চোখ খুলে তাকিয়ে দেখতে না শিখি, ভাই হবে না। কি হবে? সেশনস হবে, রেজাল্টস হবে না। আমরা আজ রেজাল্টস ফোকাসে কাজ করি। কোন অর্গানাইজেশন কাজ করে, কোন প্রফেশনাল কাজ করে দেখে নিন। অটিজমে লোকে বলে রেজাল্টস পাওয়া যাবে না, বেশি আশা রাখবেন না। আমি বলছি যে সেখানে আপনার ভাবনা চিন্তা পাল্টে ছাড়বো। 1, 2 হচ্ছে আপনাকে রেজাল্টস এর ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত আপনাকে যেটুকু বলতে পারছি, যেখানে আছেন সেখান থেকে মেজারেবল ইমপ্রুভমেন্ট দিতে পারবো। এবং আপনি অন্য যে কোনো জায়গায় যে রেটে আউটপুট পেতেন তার 3 গুণ টার্গেট করব। যদি আমি 3 গুণ টার্গেট করি, আমরা 3 গুণের থেকে বেশিও পেয়েছি, কমও পেয়েছি, আমি ডাইরেক্টলি বলছি। কিন্তু আপনি অন্য জায়গায় যা পেতেন তার থেকে যদি ফার বেটার পান, আপনার তো চলবে। সুতরাং অন্য বিভিন্ন জায়গায় অনেক জুয়া তো খেললেন, ট্রাই করে দেখুন, কাজ করলে করবে, না হলে না। এবং আমি আপনাকে বলছি আপনি ঠকবেন না। সেখানে এই পুরো ফর্মুলা আমরা আপনার কাছে ওপেনলি তুলে ধরতে যাই। খুব তাড়াতাড়ি একটা বই আসছে যেখানে আপনারা এই পুরো ফর্মুলা এমনি পেয়ে যাবেন, আমার কাছেও আসতে হবে না, আপনি নিয়ে নিন। কথাটা বুঝুন, আমার কাছে একার কাছে কুক্ষিগত করে রাখার দরকার নেই। কিন্তু আপনি যদি মানুষ না হন, ডাইরেক্টলি এই ফর্মেটে বলছে, আপনার বাচ্চা এগোবে না, সে আটকে থাকবে। এবং আপনি এবং আপনার বাচ্চা নিজেকে ডিসেবলড জানবেন, কারণ আপনি ওখানে আটকে গেছেন। প্রফেশনালরা কি করছে? আপনাকে বলতে ব্যস্ত যে আপনার বাচ্চা ডিসেবলড। আরে ভাই, আপনি ডিসেবিলিটির জন্য গেছিলেন? একজন প্যারেন্ট আছে যে বাচ্চার কত পার্সেন্ট ডিসেবিলিটি এটা জানতে গেছিল? কথাটা হচ্ছে এটা সিস্টেমের ডিসেবিলিটি, যে তার থেকে বেটার কিছু দিতে পারছে না। তাহলে আজ এই সিস্টেম থেকে বেরোনোর সময় হয়েছে। আজ আমি আপনার সামনে যেটা রাখছি এটা বিপ্লবী ধারণা, ডাইরেক্টলি এইভাবে বলছি। কিন্তু কথাটা হচ্ছে কেন বিপ্লবী ধারণা? আগে এটা বুঝুন যে কারেন্ট সিস্টেম ডাজ নট ওয়ার্ক। আজ আপনি যদি ওটা থেকে না বেরোন, আপনি সাথে ডুববেন। একটা নৌকা ডুবছে, আপনি তার মধ্যে গিয়ে বসছেন, আপনি ওর সাথে ডুববেন। আমি আপনাকে দেখাচ্ছি, দেখো এটা ইন্ডিকেশন যে এই নৌকা ডুবছে।
এটা থেকে বেরো এবং বেটার নৌকা আছে, চলো আমরা নিজেরা মিলে এটা তৈরি করে নিতে পারি। কিচ্ছু রকেট সায়েন্স নেই যে এমনি এমনি রেজাল্ট পাওয়া যায়, এমনি এমনি ব্যাকগ্রাউন্ডে কিন্তু ঠিক জিনিসটা রয়েছে, ঠিক জিনিসটা করছেন তারপর। কিন্তু কথাটা হচ্ছে সেটা খুব এফার্টফুল হতে হবে না, কারণ যে মাত্র অ্যালাইনমেন্টটা আনবেন না এমনি এমনি হবে, এফার্ট দিয়ে হবে না। এবং সেখানে প্যানিক স্টেটে যতক্ষণ আপনি আছেন হবে না। এই প্যানিক কাটালে কি হারে রেজাল্ট পাওয়া যায় আমি আপনাকে বলতে পারবো না, এবং আমরা এটা এক্সপিরিয়েন্স করে বলছি। আপনি যদি আসেন আপনি এক্সপিরিয়েন্স করবেন। এক্সপিরিয়েন্স না করে আপনি যদি ভাবেন যে ওখানে গিয়ে এই করব, সরি, হচ্ছে না। কারণ এক্ষেত্রে আপনি চারিদিকে যা করা হয় এখানে এসে সেটা এক্সপেক্ট করবেন, এটা ঘটবে না, আমি বলে দিচ্ছি। সুতরাং আপনি যদি একই জিনিস এক্সপেক্ট করেন, একই জিনিস করা হবে আর অন্য রেজাল্ট পাবেন, সরি, আমাদের কাছে আসবেন না, আমি ডাইরেক্টলি বলছি। কিন্তু যদি মনে করেন যে আপনার বাচ্চার জন্য আপনি সিস্টেমেটিক্যালি নিজেকে এগোতে চান, আপনি যেখানে থাকেন, পৃথিবীর যে প্রান্তে থাকেন, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ডেসক্রিপশনে আমাদের যোগাযোগের নাম্বার এবং সেই ব্যবস্থা দেওয়া থাকছে। যোগাযোগ করুন, আমরা যেভাবে পারবো আপনাকে সাহায্য করার ব্যবস্থা করবো। আপনি আমার থেকে কিছু নিন না নিন, কিন্তু মুশকিলটা হচ্ছে আজ বাকি সিস্টেম যে আপনাকে বলবো, আমি নিজে সেটাকে ক্রিটিসাইজ করছি। আমি আপনাকে বলবো যে একই জিনিস করুন, আপনি অন্য ফল পাবেন, হবে না। কোথায় কি পরিবর্তন করতে হবে আমি আপনাকে বলে দিতে পারবো। এবং আপনি যদি এক্সিস্টিং সিস্টেমেও কাজ করেন, সেখানে কোন কোন ইম্প্রোভাইজেশন আপনাকে করতে হবে, কোন কোন জিনিস আপনাকে বুঝে নিতে হবে, আমরা আপনাকে বলে দিতে পারবো। এতটা পর্যন্ত বলছি। সুতরাং আপনাকে বলছি না অকুপেশনাল থেরাপি করবেন না, স্পিচ থেরাপি করবেন না, বিহেভিয়ারাল থেরাপি করবেন না। আমি বলছি কোনটার পর কোনটা আসে বুঝে নিন। বাচ্চার বেসিক প্রিরিকুইজিটস রেডি নেই, আমি সেখানে স্পিচ নিয়ে কাজ করছি, ডাজ নট ওয়ার্ক। আগে আপনি ভাবুন, আগের জিনিস আগে আসবে, তারপর পরেরটা আসবে, অন্য কিছু ঘটবে না। তাহলে এক্ষেত্রে কি সিকোয়েন্স অ্যাকচুয়াল জানতে হবে, বুঝতে হবে, সেখানে সাপোর্ট দিতে হবে, হয়ে যাবে, এটুকু ব্যাপার। সুতরাং কাকে বলে স্পিচ থেরাপি, কাকে বলে বিহেভিয়ার থেরাপি, কাকে বলে অকুপেশনাল থেরাপি, আজ না সব ভুলিয়ে গেছে। কেন? সবগুলো মিলিয়ে যদি একটা আউটপুট না দিই হবে না। আমি যদি ভাবি সিমেন্ট দিয়ে বাড়ি তৈরি করব, হবে না। তার সাথে আপনাকে ইট ঠিক কম্বিনেশনে দিতে হবে, সিমেন্টের সাথে প্রপার কম্বিনেশনে বালি মেশাতে হবে, সঠিকভাবে রাখতে হবে, সঠিক সিকোয়েন্সে আপনাকে ওটা ফেলতে হবে। তার সাথে যেখানে লাগবে আপনাকে স্টিল রডস দিতে হবে সেটাতে। তার আগে প্রপার ভাবে পুরো আর্কিটেকচারাল প্ল্যানিং লাগবে, সেখানে কিভাবে লোড ডিস্ট্রিবিউশন পুরোটা লাগবে, তারপর হবে। সুতরাং আমি গেছি এখানে স্টিলের জন্য, আমি গেছি এখানে সিমেন্টের জন্য, আমি গেছি এখানে ইটের জন্য, ডাজ নট ওয়ার্ক। এই তিনটেই হয়তো আপনার লাগবে। দাঁড়ান, এর কোন কম্পোনেন্ট কোথায় লাগছে, তার কি মাপ আপনার কাছে যদি কিছু না থাকে, কি হবে? প্রত্যেকটা পাবেন, রেজাল্ট হবে না। এবং রেজাল্ট আপনি আনতে পারবেন আপনার বাচ্চার জন্য। আমি হয়তো অনেকগুলো কথা বলছি, হয়তো ওনার সাথে আলোচনা করতে বসে আমি আপনার সাথে আলোচনা করতে লেগে গেছি, কিন্তু আমি যদি আপনাকে এটা না ধরাই, না বোঝাই, আপনি চারিদিকে স্ট্রাগল করতে থাকবেন। আর আপনি ভাববেন যে আপনাকে বাঁচানোর জন্য কেউ আসবে, কেউ বাঁচাতে আসছে না। আগে এটা জানো, আমি আপনাকে রাস্তা দেখাতে পারি, কিন্তু সেখানে ওই রাস্তায় এগোনোর দায় আপনার, এগোলে আউটকামস আপনার। সেই এগোনোর ক্ষেত্রে যদি আপনি আমাদের সাথে এগোন, আমি আপনার সাথে জয়েন্ট রেসপন্সিবিলিটি নিতে পারবো যে আউটকামস এর আমার রেসপন্সিবিলিটি। আপনি যখন আমাদের সাথে কাজ করছেন, যদি আমি আপনাকে রেজাল্ট না দিতে পারি, আমার ফেলিয়ার। ভাই, এর থেকে বেশি কি করব? আপনাদের সাথে যখন কাজ করি, আপনাদের আমরা ওয়াক আউট অপশন দিয়ে থাকি যে আপনি 1 মাস ট্রাই করে দেখুন, 1 মাস পর যদি আপনার মনে হয় হচ্ছে না, আপনি ওয়াক আউট করুন। আমরা আমাদের বুট ক্যাম্পে আমরা এই পুরো ফর্মুলাটা শেয়ার করে থাকি, কোনটার পর কোনটা কিভাবে। সেখানে 2 দিনের প্রোগ্রামে আমরা 1 দিনের পর রিফান্ড গ্যারান্টি দিয়ে থাকি, যে 1 দিন অ্যাটেন্ড করার পর যদি আপনার মনে হয় যে আপনার জন্য না, আপনি ফুল রিফান্ড নিয়ে বেরিয়ে যান, কোনো ব্যাপার না। এর থেকে বেশি আর কি করব? আপনার যদি ডায়াগনস্টিক্সে সাপোর্ট লাগে আমি দিতে পারবো, আপনার আউটকামসে সাপোর্ট লাগবে
আমি দিতে পারবো। আউটকামসে যদি সাপোর্ট লাগে, দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে আপনি এক্সিস্টিং সিস্টেমে কাজ করবেন, আমি বলবো কোনো ব্যাপার না, আপনি ফর্মুলাটা নিয়ে যান, নিজে বুঝে কাজ করুন। আপনি যদি আমাদের সাথে হ্যান্ড হোল্ডিং করে কাজ করতে চান, আমি সেখানে দিতে পারবো। সুতরাং যত রকম সাপোর্ট হতে পারে, যতগুলো প্রবাবিলিটি, সবগুলো বললাম আপনাকে। এই বাদে তো আর কিছু প্রবাবিলিটি হয় না। অ্যাটলিস্ট আপনি যদি আর কিছু বলতে পারেন, আমি ওটাও কনসিডার করবো। ভাই, আমি তো আপনাকে একদম ওপেন সিস্টেম দিচ্ছি এবং আমি বলছি নিজে জানুন, শিখুন, বুঝুন, করুন। আপনার বাচ্চা এগোতে পারে যেখানে আছে। যে বলছে আউটকামস জানে না সে, তারটা শুনবেন না। যে বলছে অটিজমে আউটকামস আসে না, তারটা শুনবেন না। আপনি ট্রাই করে দেখুন, আপনি পেলেন, খুব ভালো। আপনি পেলেন না, তখন তারটা মানবেন। এর থেকে বেশি আমি কি বলতে পারি? সুতরাং সোনিয়া, দেখুন, আমি এতক্ষণ যেটা কথা বললাম, এটুকু আপনি মানবেন আমি মাইন্ডসেট নিয়ে কথা বলছি। এবং আমরা যদি নিজেদের মাইন্ডসেট না পাল্টাই, আমরা পরিস্থিতি পাল্টাতে পারবো না। সুতরাং এই জায়গায় দেখুন, আমি হয়তো ইমোশন মিশিয়ে কথা বলছি, ডাক্তাররা ইমোশন ভুলে গেছে, যারা সোকল প্রফেশনালস তারা ইমোশন ভুলে গেছে, তাদের ভুলিয়ে দেওয়া হয়েছে, তাদের বলে দেওয়া হয়েছে একদম ইমোশন মেশাবে না। অথচ আমি যদি ইমোশনের কথা বলি, দেখুন, আমি টেকনিক্যালও বলতে পারি। আমি আপনাকে বলতে পারি অটিজমের ক্ষেত্রে অন্তত 80% ক্ষেত্রে MTHFR বলে একটা মিউটেশন আছে, যেটা বেসিক্যালি ডিএনএ মিথাইলেশনে প্রবলেম করে, এপিজেনেটিক চেঞ্জেস করে এবং সেটার সাপেক্ষে অক্সিটোসিন রিসেপ্টর সেটা চেঞ্জ হয় এবং বাচ্চাটা অ্যাসোসিয়েট করতে পারে না। তাহলে কোথায় অসুবিধা? অক্সিটোসিনে। কারণ অক্সিটোসিন কিভাবে আসে? মানুষের সাথে ইমোশন মিশিয়ে। তাহলে আমি এতটা টেকনিক্যাল জার্গন স্কিপ করে, ওটা আমায় বুঝতে দিন না। আমি আপনাকে এলাম যে কিভাবে মানুষের সাথে ইমোশনাল কানেক্ট করবেন, মানে যেখানে প্রবলেম ওটাকে ছেড়ে অন্য চারিদিকে করছেন, রেজাল্ট কেমনি আসবে। তাহলে আমি বলছি এক্ষেত্রে অ্যাকচুয়াল জিনিসটা বুঝুন। আপনি নিজে বোঝেন না, আপনাকে বুঝিয়ে দিয়েছে এতদিন ধরে, আপনি ধরে নিয়েছেন ওই যে এত কিছু টেকনিক্যাল, ওটাই নিশ্চয়ই আসল। আর নিজের বোঝা, আপনি তো নিজে কি করে বুঝবেন? আপনি কি এত কিছু জানেন? ভাই, যারা প্রফেশনাল, আমি ডাইরেক্ট প্রশ্ন তুলছি কেন, তারা কি জানে? এই ফরম্যাটে বলছি, আমি নিজের কথা মিলিয়ে বলছি, কারণ আমি নিজে বলছি একসময় আমিও তো এই কাজ করেছি। সোনিয়া নিজে বলছেন আমরাও এই কাজ করেছি, আগে বুঝুন। তাহলে আজ যখন আমি দেখতে পাচ্ছি এই সিস্টেমটা কাজ করছে না, তাহলে আমি ওটার থেকে বেটার সিস্টেম করছি। অন্য কেউ আমায় দিচ্ছে না, আমরা তৈরি করে নিচ্ছি। তাহলে আমি যদি সেটা না করি, কি করে হবে? পয়েন্টটা বুঝুন। আউটকামস সম্ভব, কিন্তু আউটকামস এর জন্য আপনি, আমি, আমরা একসাথে হয়ে যদি সিস্টেমেটিক্যালি কাজ করি, তবে আউটকাম সম্ভব। সুতরাং অনেকগুলো কথা হলো, সোনিয়া আর কিছু অ্যাড করবেন? জাস্ট এই বাচ্চাগুলোকে একটু বোঝার চেষ্টা করুন আর এদের জন্য কিছু করার চেষ্টা করুন, এদের প্রবলেমের জন্য না। এই জায়গাটা যদি আমরা একটুখানি বুঝতে পারি যে এরাও বাকিদের মতনই, আর এদেরকে বোঝাটা খুব দরকার। যেরকম ভাবে অ্যাজ ইউজুয়াল আমরা প্রত্যেকটা বাচ্চাকে বুঝি, সেরকম ভাবে শুধু এই প্রবলেম আছে তার জন্য আমাকে এই কাজ করতে হবে, এটা থেকে যদি আমরা একটু বেরোতে পারি, এই মাইন্ডসেটটা চেঞ্জ হলেই কিন্তু আমরা অনেক দূর এই বাচ্চাগুলোকে নিয়ে যেতে পারবো। আর আমরা পারছি, মানে এটা আমিও জোর দিয়ে আজকে বলছি যে আমরা পারছি। এবং আপনাদের এই রেজাল্টটা জিনিস বলবো, দেখুন, চারিদিকে প্রফেশনালরা বলেছে ঠিকটা করতে হবে। ঠিকটা ফার্স্ট স্টেপ না। আপনার বাচ্চা যদি আজ হাঁটতে শেখে, প্রথমে সে ওঠার চেষ্টা করবে, পড়বে, আবার চেষ্টা করবে, পড়বে, আবার চেষ্টা করবে, পড়বে, তারপর সে দাঁড়াবে এবং চলবে। আর যদি সে সাইকেল চালাতে শেখে, আগে সে পড়বে, মাল্টিপল টাইমস পড়বে, তারপর সে ব্যালেন্স আনতে শিখবে। এটা নিয়ম। আপনি যদি আজ সাঁতার কাটতে শেখেন, আগে আপনি হাবুডুবু খাবেন, আগে আপনি জল খাবেন, তারপর শিখবেন। এটা নিয়ম। কিন্তু প্রফেশনালরা আপনাকে একটা ভুল চোখ দেখিয়েছে, একটা ভুল পিকচার দিয়েছে যে ঠিকটা আসল না। আপনি মানুষ, আমি মানুষ, তাহলে আমরা ভুল করব। কাজ করতে গেলে আগে ভুল আসবে, কিন্তু ভুলের পর ঠিক আসবে। সেটার জন্য সিস্টেমেটিক্যালি এগোতে হবে। এবং তাহলে আপনি যখন বাচ্চার সাথে কাজ করবেন, আপনি যদি ভাবেন শুধু ঠিকটা করব, কোনোদিন এগোবেন না। তাহলে
আপনি ঠিক খোঁজা বন্ধ করুন। আপনার বাচ্চা কোন দিকে যাচ্ছে সেখানে ভুল দিকে আগে ফ্লো করুন। ভুল করতে রাজি থাকুন। যখন কাজ করবেন প্রথমটা কেউ ঠিক করবে না, কেউ ঠিক করবে না। তাহলে সেখানে আগে মানতে হবে আমরাও ভুল করতে পারি, আমরাও ভুল করতে পারি এবং ভুল করব। কিন্তু যে যত বেশি ভুল করেছে সে না ততটা এগিয়ে গেছে। আজ যারা সাকসেসফুল, যারা বহু উপরে পৌঁছেছে, তারা বাকিদের থেকে কম ভুল করেছে বলে না, তারা ওই ভুলগুলো সিস্টেম্যাটিক্যালি করতে থেকেছে এবং সেগুলোকে সিস্টেম্যাটিক্যালি ওভারকাম করেছে, তাই তারা ওখানে পৌঁছেছে। তার মানে আমি বলছি আপনার বাচ্চাকে নিয়ে আপনি এগোন, আপনার বাচ্চা এগিয়ে যাবে। যেই স্টেজে থাক, অটিজম থাক, এডিএইচডি থাক, অন্য কোনো প্রবলেম থাক, যেখানে থাক সেখানে আউটকাম সম্ভব। আমি এই বার্তা দিয়ে আজ আপনাদের কাছে শেষ করতে চাইবো এমন একটা জিনিস যেটা একদম হার্ট টু হার্ট আলোচনা করলাম, সোনিয়ার সাথে আলোচনা করলাম, আপনার সাথে আলোচনা করলাম, স্ক্রিপ্টেড নয়। এবং আমরা আপনাকে ইনফ্লুয়েন্স করার জন্য বলছি না, শুধু এটুকু বুঝুন যে চারিদিকে এত কিছু যেগুলোকে ঠিক ধরে এসছেন না, বোধ হয় কোথাও গন্ডগোল থাকলেও থাকতে পারে। যদি থাকে চলুন আপনি মিলে ঠিক করে নেব, না হলে তো রেজাল্ট পাওয়া যাবে না। কি চাই? আপনারও রেজাল্ট চাই, আমারও রেজাল্ট চাই। এই ব্যাপারে আমি প্রচন্ডভাবে ধান্দাবাজ এবং রেজাল্ট মেপে নিতে হবে, আগে এটা জানুন। তাহলে বুঝে নিন, আপনি বুঝে নিলে আপনিও পারবেন। আপনার বাচ্চা আপনার থেকে সাপোর্ট চাইছে এবং সেটা দিলে আপনার প্রতি সে কতটা থ্যাঙ্কফুল হবে আপনি জানেন না। সে রাস্তা খুঁজছে, সে নিজে পারলে তো বের করে নিত, সে পাচ্ছে না বলেই আপনার সাপোর্ট লাগবে। আমি আপনাকে মোটিভেশনাল লেকচার দেওয়ার জন্য আসিনি, কিন্তু আমি যদি আপনাকে বাস্তব না ধরিয়ে দিই হবে না। আমি আপনাকে বাস্তব ধরাচ্ছি। বুঝুন, কাজ করুন। আপনার বাচ্চা যেখানে আছে আগে জানুন এন্ডলেস পোটেনশিয়াল আছে, এন্ডলেস পোটেনশিয়াল। কে কি লিমিটেশন আপনাকে বলেছে ওটা আপনাকে ডিফাইন করে না, ওটা আপনার বাচ্চাকে ডিফাইন করে না। কিন্তু এই এন্ডলেস পোটেনশিয়াল খুঁজে বের করা আর মেটেরিয়ালাইজ করা এটা আপনার দায়। তার জন্য আপনি যদি নিজেকে না এগোন, এমনি এমনি হবে, ঘোড়ার ডিম হবে, এইভাবে বলছে। সুতরাং অনেকটা কথা হলো, এতক্ষণ ধরে আপনারা রয়েছেন, শুনেছেন, থ্যাঙ্কস যে এতটা সময় দিয়েছেন। আমরা ফ্রি ফ্লোতে এতক্ষণ আলোচনা করে গেছি, আমরা কেয়ার করিনি আপনার কাছে এতটা সময় আছে কিনা। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা একবারে না মাল্টিপল টাইমসে শুনেছেন, থ্যাঙ্কস। এতটা যখন আপনি ডিটারমিন্ড, চলুন বাচ্চার জন্য কাজ করা যাক, আউটকামস পাল্টানো যাক। আজকের জন্য এটুকুই রইল। নমস্কার। নমস্কার।